এই পার্টিকুলার বাংলা বইটা এটা পড়তে পারো, অমৃতা হালদারের নারীবাদ। এই যে দেখো এখানে এই বইটা পড়তে পারো, দেখতে পাচ্ছ এই বইটা, আমি পরে ছবি দিয়ে দেবো, দেখে নিও। নারীবাদ এই বইটা পড়তে পারো। রাজশ্রী বসুর একটা বই আছে খুব সুন্দর, শুধু নারীবাদের জন্যই, ফেমিনিজমের জন্যই, ছোট বই, আমাদের নেট সেটের জন্য খুবই ভালো। আর যারা ইংরেজি পড়তে চাও বা যারা বাংলা মিডিয়ামের স্টুডেন্ট তারা ইংরেজি পড়তে চাও, বা ইংরেজি আমি বলবো ইংলিশটাও পড়ো, কারণ খুব সহজ ভাষায় এখানে আছে। সেটা হচ্ছে অ্যান্ড্রু হেউডের পলিটিক্যাল থিওরির যে বইটা তোমাদের গ্রুপে আমি দিয়েছি, সরি পলিটিক্যাল আইডিওলজি, অ্যান্ড্রু হেউডের পলিটিক্যাল আইডিওলজি যে বইটা দিয়েছি, সেখানে ফেমিনিজমের যে চ্যাপ্টারটি আছে ভালো করে পড়ে নাও, প্রচুর বিষয় সেখানে পাবে। তো যদি পারো এই তিনটে বইকে মিলিয়ে মিশিয়ে পড়ার চেষ্টা করো, অনেক নতুন নতুন কোয়েশ্চেন্স পাবে, তাহলেই হবে। বাট যদি নাও পড়তে পারো চিন্তার কোনো বিষয় নেই, আমার ক্লাস লেকচার এবং যে কোনো একটা বই পড়লেই হবে, সেটাই এনাফ। তো এখানে দেখো ফেমিনিজম যখন আমরা পড়ি তখন আমাদের এটা হচ্ছে একটা বলা হয়, এটা একটা পলিটিক্যাল টার্ম। এটা 20th সেঞ্চুরিতে এটা কিন্তু ইনভেন্ট হয়েছে। 20th সেঞ্চুরি মানে ইনভেনশনটা কখন হয়েছিল? ইনভেনশন হয়েছে এর 20th সেঞ্চুরিতে, ঠিক আছে? আচ্ছা আমি ভুল করছি, টিআইই 20th সেঞ্চুরি। 20th সেঞ্চুরিতে এটার ইনভেনশনটা হয়েছে সিএন, কলমে লিখলেই ভালো করি। 20th সেঞ্চুরিতে ইনভেনশনটা হয়েছে, এটা একটা পলিটিক্যাল টার্ম, মাথায় রাখবে। ফেমিনিজম একটা হচ্ছে পলিটিক্যাল টার্ম, ঠিক আছে, একটা রাজনৈতিক একটা শব্দ, পলিটিক্যাল টার্ম, একটা পলিটিক্যাল টার্ম। এটা 20th সেঞ্চুরিতে ইনভেনশনটা হয়েছে। আমরা দেখতে পাবো প্রথম, মানে আমরা দেখতে পাবো যে এটা প্রথম যখন 19th সেঞ্চুরিতে যখন ব্যবহার করা হয়েছিল, ফেমিনিস্ট যখন শব্দটির প্রথম 19th সেঞ্চুরিতে ব্যবহার করা হয়েছিল, ইনভেন্ট করা হয়েছে 20th সেঞ্চুরিতে, বাট যখন এটা 19th সেঞ্চুরিতে এটাকে যখন ব্যবহার করা হয়েছিল তখন আমরা দেখতে পাবো এটা একটা মেডিকেল টার্ম ছিল। ইন 19th সেঞ্চুরি, ঠিক আছে, আমি এইভাবেই লিখছি সঠিক। 19th সেঞ্চুরি, ইন 19th সেঞ্চুরি এটা হয়েছিল একটা কিন্তু মেডিকেল টার্ম ছিল, মেডিকেল টার্ম, এটা একটা মেডিকেল টার্ম ছিল। তো মেডিকেল টার্ম ছিল এটা একটা, এই প্রসঙ্গে এটা আলোচনায় এসেছিল। বেসিক্যালি আলোচনাটা ছিল এই কারণেই যে যারা হচ্ছে মহিলা, যারা মহিলা হয়েও পুরুষের মতো আচরণ করে তাদেরকে বোঝা, আর যারা পুরুষ তারা পুরুষ হয়েও মহিলাদের মতো আচরণ করে অনেক সময়, তো বায়োলজিক্যালি তাদের এই সমস্ত বিষয়গুলো বোঝার জন্য এই ফেমিনিস্ট শব্দটি এই সময় কিন্তু এসেছিল। তো এই প্রসঙ্গেই দেখতে পাবো আমরা যে এই আলোচনায় এই প্রসঙ্গটি এসেছে। তবে এখানে আসার পর, এখানে আলোচনায় আসার পর থেকে আমরা দেখতে পাবো বেশ কতগুলো বিষয় এখানে এস্টাবলিশড হয়েছে। সেগুলো হচ্ছে যে এখানে যে তাদের সেক্সকে কেন্দ্র করে, মহিলাদের সেক্সকে কেন্দ্র করে তাদেরকে কি করা হয় না, বিভিন্ন ধরনের অসাম্যের মুখে পড়তে হয়। বিশেষ করে ওই যে বললাম যে মহিলা যারা যারা পুরুষের মতো আচরণ করছে আর যারা পুরুষ তারা মহিলার মতো আচরণ করছে, এই পার্টিকুলার বিষয়গুলোকে বোঝার জন্য বায়োলজিক্যালি এবং মেডিকেল পার্সপেক্টিভ থেকে আলোচনাটা শুরু হলো, কিন্তু ধীরে ধীরে এদিকে আলোচনাটা গড়িয়ে গেল যে তারা বিভিন্ন ধরনের প্রবলেম সোসাইটিতে কিন্তু ফেস করে, এবং তারা যে এক প্রকার মহিলা হিসেবে জীবনযাপন করছে এবং বিভিন্ন ধরনের অধিকার থেকে যে বঞ্চিত আছে, এই সমস্ত আলোচনাগুলো গুরুত্বপূর্ণ হয়ে উঠলো। এখানে আমরা এই বিষয়গুলো দেখতে পাবো। এখানে আমরা দেখতে পাবো যে এই শব্দটি যদিও আমরা এখন 19th সেঞ্চুরি 20th সেঞ্চুরিতে আলোচনা করছি, বাট এর ইতিহাসটা আমরা দেখতে পাবো কি যে অনেক পুরনো। এনশিয়েন্ট পিরিয়ডেও এর উল্লেখ আমরা পাবো। কোথায় কোথায় এনশিয়েন্ট পিরিয়ডে আমরা উল্লেখ পাবো? এনশিয়েন্ট গ্রিস অ্যান্ড চায়নাতে আমরা এর উল্লেখটা পাবো। গ্রিস অ্যান্ড চায়না, এনশিয়েন্ট গ্রিস এবং এনশিয়েন্ট চায়নাতে এর উল্লেখটা আমরা পাবো, যেখানে কি করা হতো না, এই একটা ফেমিনিস্ট ভিউ সেখানে কিন্তু এস্টাবলিশ হয়েছিল। তোমাদের আমি ফেমিনিস্ট ভিউ ওয়াজ দেয়ার, ভিউ ওয়াজ দেয়ার, ফেমিনিস্ট ভিউ ওয়াজ দেয়ার। তো এটা আমরা দেখতে পাবো, এখানে লিখে নাও পাশাপাশি, দেখো খুব মুখস্থ হয়ে যাবে হাতে সঙ্গে সঙ্গে শোনার পাশাপাশি লিখলে। তো যাই হোক, এই ধরনের বিষয়গুলো আমরা সেই সময় কিন্তু দেখতে পাবো, এবং আমরা দেখতে পাবো যে পরবর্তীকালে যখন ওই আর কি মডার্ন যুগ শুরু হচ্ছে তার কিছুটা সময় আগে বলতে পারো, যে 1405 সালে ইটালিতে, 1405 সালে ইটালিতে তোমরা দেখবে, 1405 সালে ইটালিতে আমরা দেখতে পাবো কি, ইটালিতে পরে ডিটেলসে তোমাদের লিখে দিয়ে দেবো, এখন শুধু শর্টে দেখে নাও। ইটালি, তো ইটালিতে আমরা দেখতে পাবো একটা গুরুত্বপূর্ণ বই বেরিয়েছিল। গুরুত্বপূর্ণ বইটার নাম হচ্ছে দ্য সিটি অফ লেডিস। এই সিটি অফ লেডিস এই বইটিতে আমরা দেখতে পাবো কি
এই সিটি অফ লেডিস বইটিতে আমরা দেখতে পাবো যে আলোচনা প্রথম উঠে আসে ফেমিনিস্ট একটা আলোচনা। এখানে মহিলা কেন্দ্রিক আলোচনাকে গুরুত্ব দেওয়া হয়েছে এবং মহিলাদের বিভিন্ন অধিকারগুলো নিয়ে কিন্তু প্রথম কথা বলার শুরুটা আমরা দেখতে পাবো যে এখানে কিন্তু হয়েছে। পরবর্তীকালে যদিও তোমরা দেখতে পাবে মডার্ন এজের যদি কথা বলি, মডার্ন পিরিয়ডের যদি কথা বলি, তাহলে এই ফেমিনিজমের আলোচনা প্রথম যার হাত ধরে শুরু হয়েছিল তিনি হয়েছেন ম্যারি উস্টনক্রাফট। আমরা অলরেডি ম্যারি উস্টনক্রাফটকে চর্চা করেছি। আমরা অলরেডি ম্যারি উস্টনক্রাফট আমরা অলরেডি ম্যারি উস্টনক্রাফটকে চর্চা করেছি এবং সেখানে দেখে নিয়েছি কি ম্যারি উস্টনক্রাফট সম্পর্কে আমরা পড়েছি যে তিনি প্রথম একটা বই লিখেছিলেন ভিন্ডিকেশনস অফ দ্য রাইটস অফ উইমেন, ভিন্ডিকেশনস অফ দি উইমেন। তিনি কত সালে বইটা লিখেছিলেন? খুব গুরুত্বপূর্ণ একটা টাইম পিরিয়ড, 1792 সালে বইটা লিখেছিলেন। যদিও আমি তোমাদের বলেছিলাম এই বইটা লেখার আগে তিনি আর একটা বই লিখেছিলেন, 1992 সালের আগে তিনি আর একটা বই লিখেছিলেন যেটা বারবার পরীক্ষায় জানতে চায়। ভিন্ডিকেশন হবে একটা গুরুত্বপূর্ণ বই লিখেছিলেন। এর পাশাপাশি আর একটা কি, এখানে ভিন্ডিকেশনস অফ দ্য রাইটস অফ উইমেনের পাশাপাশি মানে তার আগে উইমেন লেখার আগে তিনি আর একটা বই লিখেছিলেন। সেটার নাম কি ছিল? সেটার নাম ছিল উইমেনের আগে যেটা বেরিয়েছিল সেটার নাম ছিল ম্যান। ঠিক আছে, উইমেনের জায়গায় মেন ছিল। অর্থাৎ এটাকে কেন্দ্র করে আমরা প্রথম তাকে কিন্তু বই লিখেছি। এই টাইম পিরিয়ডটা বোধহয় 1790 ছিল না? 1790 তো 1790 তিনি প্রথম বইটা লিখলেন কি ভিন্ডিকেশনস অফ দ্য রাইটস অফ মেন। তারপরে তিনি 2 বছর পর তিনি লিখছেন ভিন্ডিকেশনস অফ দ্য রাইটস অফ উইমেন 1792 সালে। বেসিক্যালি সেই সময় আমরা দেখতে পাবো কি যে এই নারীবাদী চর্চাটা কোথা থেকে শুরু হচ্ছে, এনার হাত ধরেই শুরু হচ্ছে। বাট কিন্তু ব্যাকগ্রাউন্ডটা কি ছিল? ব্যাকগ্রাউন্ডটা ছিল ফ্রেঞ্চ রেভলিউশন। মনে করে দেখো 1789 সালে 1789, তাই তো, মানে 1 বছর আগের কথা বলছি আমি, 1990 সালের আগের 1 বছর কথা বলছি। 1789 আমরা কি দেখতে পাচ্ছি? 1789 আমরা দেখতে পাচ্ছি ফ্রেঞ্চ রিভলিউশন হতে। এবং সেই ফ্রেঞ্চ রিভলিউশনের ফলে ফ্রেঞ্চ রিভলিউশনটা এই কারণেও হচ্ছিল বেসিক্যালি যে সেখানে লিবার্টি ইকুয়ালিটি ফ্রেটার্নিটির আইডিয়াকে কেন্দ্র করে, লিবার্টি ইকুয়ালিটি ফ্রেটার্নিটি ভালো করে মনে রাখো, ফ্রেঞ্চ রিভলিউশনের একটা ব্যাকগ্রাউন্ড ছিল। ফ্রেঞ্চ রিভলিউশন ব্যাকগ্রাউন্ড ওয়াজ ফ্রেঞ্চ রিভলিউশন। ব্যাকগ্রাউন্ড ওয়াজ ফ্রেঞ্চ রিভলিউশন এবং এখানে আমরা দেখতে পাবো কি লিবার্টি, ইকুয়ালিটি অ্যান্ড ফ্রেটার্নিটি, NITY, এই তিনটে শব্দকে কেন্দ্র করে এখানে আমরা কি দেখতে পাবো? এখানে আমরা কিন্তু একটা বড় মাস মুভমেন্ট হতে দেখতে পাবো। বড় ধরনের একটা কিন্তু মাস মুভমেন্ট আমরা কিন্তু এখানে দেখতে পাবো। ভালো করে নোটিস করো, এই সময় একটা বড় মাস মুভমেন্ট আমরা দেখতে পাবো যেখানে কি হলো না, পুরো এখানে ফ্রান্সের যে পলিটিক্যাল সিস্টেম ছিল সেই পলিটিক্যাল সিস্টেমের হাল হকিকত একেবারে উল্টে দিল। দেখলাম আমরা এডমন্ড বার্গ কনজারভেটিজম পড়তে গিয়েও চর্চা করলাম, আমরা রুশো পড়তে গিয়েও চর্চা করেছি, আমরা মেরি উস্টনক্রাফট পড়তে গিয়েও চর্চা করেছি ফ্রেঞ্চ রেভলিউশন এবং এই সময়কার ঘটনাগুলিকে। তো সেখানে আমরা কি দেখতে পাবো? সেখানে বেসিক্যালি ওই যারা হচ্ছে পুরুষ ছিল, বেসিক্যালি পুরুষ যারা ছিল, যারা হচ্ছে বিভিন্ন তাদের নিজেদের বিভিন্ন অধিকার থেকে বঞ্চিত ছিল, বিশেষ করে লিবার্টি, ইকুয়ালিটি এবং ফ্রেটার্নিটির অধিকার থেকে যারা বঞ্চিত ছিল, স্বাধীনতার অধিকার এবং অসাম্যের অধিকার থেকে যারা বঞ্চিত ছিল, যাদেরকে মানুষ হিসেবে ট্রিটি করা হতো না, যাদের কোনো রাজনৈতিক অধিকার ছিল না, তারা তাদের নিজেদের এই অধিকারগুলো পাওয়ার জন্য একটা বড় ধরনের আন্দোলন সংগঠিত করেছিল। তো পুরুষদের অধিকারকে আদায়কে কেন্দ্র করে আমরা পুরুষদের অধিকার আদায়ের লক্ষ্যে আমরা দেখতে পাবো কি এক ধরনের আন্দোলন শুরু হলো এবং এই আন্দোলন আলটিমেটলি আমরা কি দেখতে পাবো যে একটা বড় পরিবর্তন নিয়ে আসলো, ডেমোক্রেটিক একটা আইডিয়াসকে এস্টাবলিশ করলো। এগুলো আমরা দেখেছি। ঠিক সেই সময় আমরা দেখতে পাবো কি যে এই আইডিয়ার বিপরীতে একটা নতুন আইডিয়া, মানে বিপরীত না, এর পাশাপাশি একটা আইডিয়া সেখানে এস্টাবলিশ হলো, যেটা ভিন্ডিকেশনস অফ দ্য রাইটস অফ উইমেন গ্রন্থটা লেখার মধ্য দিয়ে মেরি উস্টনক্রাফট প্রতিষ্ঠিত করলেন যে মহিলাদেরও তার মানে মানুষ হিসেবে ট্রিট করতে হবে। মহিলাদের যারা স্বাধীনতা থেকে বঞ্চিত, যারা সমতা থেকে যে বঞ্চিত, ইকুয়ালিটি থেকে বঞ্চিত যে সমস্ত মানুষরা আছেন ফ্রান্সে এবং বিশ্বের বিভিন্ন দেশগুলিতে, তারা যেমন মানুষের মতো মানুষ হওয়ার জন্য যে বেসিক রাইটস গুলো সেগুলোই তারা পায় না, তো সেগুলোর বিরুদ্ধে তারা যেমন আন্দোলন করছে ঠিক একই রকমের অবস্থা হচ্ছে কিন্তু মহিলাদেরও। তো মহিলারাও তার মানে এখানে কি করা যেতে পারে? তাদের নিজেদের আন্দোলনের মধ্য দিয়ে এক প্রকার তাদের নিজেদের অধিকারগুলোকে সুনিশ্চিত করা যেতে পারে বা করা উচিত, তার কারণ তারাও মানুষ এবং তাদেরও কিন্তু সমান অধিকার আছে। প্রকৃতি তাদেরকে সমান রকম ভাবে তৈরি করেছে, প্রকৃতি তাদেরকে কিন্তু কাউকে বড় কাউকে ছোট হিসেবে তৈরি করেনি।
এনবন বার্কের মতো থিঙ্কার্সরা তারা কিন্তু এখানে এক প্রকার হায়ারার্কিক্যাল ফর্ম তৈরি করে। রুশোকেও আমরা এটাই করতে দেখলাম, রুশোর মতো একজন ডেমোক্রেটিক থিঙ্কার্সকেও আমরা কিন্তু মহিলাদের যখনই প্রসঙ্গ আসছে তখনই আমরা দেখতে পাবো হায়ারার্কিক্যাল ফর্ম তিনি তৈরি করলেন। পুরুষদেরকে সামনে জায়গা দিলেন, মহিলাদেরকে তাদের আন্ডারে কিন্তু একটা সাবঅর্ডিনেট করে দিলেন। এগুলো আমরা দেখেছি। বাট এখানে তারই বিরুদ্ধে, রুশোর সেই আইডিয়াগুলোর বিরুদ্ধে, এনমন বার্কের সেই আইডিয়াগুলোর বিরুদ্ধে আমরা কিন্তু এই মেরি উলস্টনক্রাফটকে হাতিয়ার মানে তার কলমকে হাতিয়ার করতে দেখলাম, এবং তিনি একটা বড় বিখ্যাত গ্রন্থ লিখলেন, যে গ্রন্থটার নাম হচ্ছে ভিন্ডিকেশনস অফ দ্য রাইটস অফ উইমেন 1792। এই গ্রন্থেই তিনি ওই দেখানোর চেষ্টা করলেন যে পুরুষরা যারা ওই নিম্ন শ্রেণীর যারা পুরুষ, তাদের যে যেমন অর্থনৈতিক রাজনৈতিক অবস্থা তার ঠিক কোন রকম ভাবেই তার বিপরীত নয় এখানকার মহিলাদের অবস্থা। তো মহিলারাও কিন্তু একই রকম ভাবে একটা জীবনযাপন করছে, তারাও কিন্তু এখানে ভালনারেবল সেকশনস, এবং তারাও কিন্তু মানুষ হওয়ার জন্য যে ন্যূনতম অধিকারগুলো সেগুলো কিন্তু পায় না। তো দীর্ঘ আলোচনা আমরা এটা ইন্ডিভিজুয়াল লেভেলে, থিঙ্কার্স লেভেলে আমরা মেরি উলস্টনক্রাফট করতে গিয়ে পড়েছি। আমি আর সেই জায়গায় তোমাদের এখন নিয়ে যাচ্ছি না, ক্লাস লেকচার নইলে শেষ হবে না এবং অনেক কিছু রিপিট হবে, তোমরা বিরক্ত বোধ করবে যেহেতু পড়ে নিয়েছো, কোয়েশ্চেন অ্যানালিসিস হয়েছে। যাই হোক, তারপরেও অনেক কিছু তোমাদের এখানে রিকল করতে পারবে। দেখো, যখন পড়িয়েছিলাম তখন বলেছিলাম তোমাদের যে পলিটিক্যাল থটটা এই কারণে আগে পড়া দরকার, যাতে করে তুমি পলিটিক্যাল থিওরি যখন পড়বে তখন দেখতে পাবে থটের চর্চাগুলো, থিঙ্কার্সদের আলোচনাগুলোই থিওরিতে আসবে। কাজেই এটাকে লিঙ্ক করতে পারলেই তোমার থিওরি কিন্তু দাঁড়িয়ে যাবে। যাই হোক, তো এখানে আমরা দেখতে পাবো কি যে মহিলাদের পক্ষে তিনি একটা কিন্তু কলম ধরলেন এবং বিখ্যাত একটা বই লিখলেন, ভিন্ডিকেশনস অফ দ্য রাইটস অফ উইমেন 1792 তে, যেটা প্রকাশিত হলো। এবং এটাই ছিল প্রথম একটা গ্রন্থ যেখানে কি হলো, মহিলাদের তিনি কি ধরলেন, পলিটিক্যাল রাইটস এর কথা তিনি কিন্তু তুলে ধরলেন। পলিটিক্যাল রাইটস, মহিলাদের পলিটিক্যাল রাইটস এর কথা তিনি কিন্তু এখানে ডিমান্ডস অফ পলিটিক্যাল রাইটস তিনি কিন্তু এখানে তুলে ধরলেন। Demand of political rights of women was supported by Wollstonecraft। এটা কিন্তু আমরা দেখতে পাবো যে এই রাইটসটা তিনি তুলে ধরলেন এবং তিনি ইকুয়ালিটি নিয়ে আসার কথা বললেন। মেন এবং উইমেনের মধ্যে যে পার্থক্য করা হচ্ছিল, এই যে রুশো এবং এডমন্ড বার্কের মতো থিঙ্কার্সরা যারা পার্থক্য তৈরি করছিলেন, তাদের বিপরীতে তিনি এখানে বলার চেষ্টা করলেন যে না, এদেরও কিন্তু ইকুয়ালিটি দরকার। তো ইকুয়ালিটি এবং পলিটিক্যাল রাইটস, মেইনলি পলিটিক্যাল রাইটস এবং ইকুয়ালিটি, এবং পাশাপাশি সেই সময় শিক্ষার অধিকারগুলো কিছুটা। তো এটা কিন্তু আমরা দেখতে পাবো যে তার আর্গুমেন্টের মধ্যে দিয়ে বেরিয়ে আসলো। যখনই তিনি এই আর্গুমেন্টটা তুলে ধরলেন আমাদের সামনে, তখনই আমরা দেখতে পাবো যে এক প্রকার কি হলো, যে একটা ওয়েব তৈরি হয়ে গেল। ওয়েব মানে একটা তরঙ্গ, এই একটা তরঙ্গ এক প্রকার কিন্তু তৈরি হয়ে গেল। তরঙ্গ এই শব্দটা প্রথম কে ব্যবহার করেছিলেন, তরঙ্গ এই শব্দটি প্রথম ব্যবহার করেছিলেন আমরা দেখতে পাবো যে তরঙ্গ এই শব্দটি বা ওয়েব শব্দটি প্রথম আমরা ব্যবহার করতে দেখতে পাবো আমাদের তো এই তরঙ্গ বা ওয়েব শব্দটিকে আমরা প্রথম ব্যবহার করতে যাকে দেখতে পাবো, যে the word wave was first coined by or coined বলবো না, used by, the word wave was first used by আমরা দেখতে পাবো যিনি তৈরি করেছিলেন, এই শব্দটিকে ব্যবহার করেছিলেন, তিনি হচ্ছেন মার্থা ওয়েনম্যানলিয়ার। ঠিক আছে, ওয়েনম্যানলিয়ার, WEIN ওয়েনম্যানলিয়ার। তো এই যে নামটি গুরুত্বপূর্ণ একটি নাম, যিনি কি করলেন, যা প্রথম ওয়েবের আলোচনাটিকে নিয়ে আসলেন, ওয়েব শব্দটিকে আলোচনায় নিয়ে আসলেন এবং মোটামুটি ভাবে এটিকে ফার্স্ট ওয়েব হিসেবে পরবর্তীকালে আইডেন্টিফাই করেছেন। যাই হোক, যখন তিনি এই উলস্টনক্রাফট আলোচনা করতেন তখন অবশ্যই এই ওয়েবের আলোচনা আসেনি, তিনি নিজের মতো করে বলেছেন। পরবর্তীকালে এখানে এসে মার্থা কি করেছে, 1968-এ, যদিও এটা টাইম পিরিয়ডটা হচ্ছে 1968 তিনি এই ওয়েবের আলোচনা, ওয়েব শব্দটিকে ব্যবহার করেছিলেন এবং উলস্টনক্রাফটের এই যে ডিসকাশন গুলো সেটা ফার্স্ট ওয়েবের মধ্যে তিনি কিন্তু ইনকর্পোরেট করেছিলেন এবং বলেছিলেন যে ফার্স্ট ওয়েবটা কিন্তু ওই উলস্টনক্রাফটের হাত ধরেই কিন্তু শুরু হচ্ছে। তো যদিও আমরা দেখতে পাবো 1792-তে এই আলোচনাটা শুরু হলো, ফেমিনিজমের আলোচনা, কিন্তু আমরা দীর্ঘ সময় যাবত আমরা দেখতে পাবো কি যে কোথায় এটা তোমরা দেখতে পাবে যে 1792, এবং তারও দেখবে তোমরা 200 বছর পর এসে গিয়ে একটা মানুষের রিয়েলাইজেশন হচ্ছে যে না, সত্যি সত্যি মহিলাদের কিন্তু পলিটিক্যাল রাইটস দরকার।
200 বছর যাবত মানুষ এটা কিন্তু কোনো রিয়েলাইজেশন, মহিলাদের কিন্তু রিয়েলাইজেশন হচ্ছে না যে তাদের পলিটিক্যাল রাইটস দরকার। তাদের পলিটিক্যাল রাইটস দরকার, বা তারাও যে মানুষ, তারাও যে ইকুয়ালিটির মধ্যে বিলং করেন, বা তাদেরও যে ইকুয়ালিটি দরকার, তারাও যে সাধারণ মানুষের মতো বিবেচিত হওয়া উচিত তাদের, এই ধরনের আইডিয়া গুলো তাদের মাথাতে আসছে না কখন না, তাদের মাথায় আসছে 1960-এর দশকে, 1960s-এর দিকে এসে তারা কিন্তু রিয়েলাইজ করছে। তার আগে তাদের এই রিয়েলাইজেশনটা হচ্ছে না। তো 200 বছর যাবত তোমরা দেখতে পাবে, প্রায় 200 বছর যাবত তোমরা দেখতে পাবে কি যে এখানে কিন্তু কোনো আলোচনায় ফেমিনিজম নিয়ে হচ্ছে না। তো 200 বছর যাবত মানুষ এই ভিন্ডিকেশনস অফ দ্য রাইটস অফ উইমেন্স নিয়ে প্রসেস করতেই শুধু তার লেগে গেল। এই ভিন্ডিকেশনস অফ দ্য রাইটস অফ উইমেন্স যেগুলো উইলস্টন ক্রাফট যে সমস্ত আইডিয়া গুলো এখানে পুশ করে গেলেন, সেগুলোকে প্রসেস করতে লেগে গেল। যদিও মাঝে অনেক আন্দোলন হয়েছে বিভিন্ন দেশে, বাট তারপরও আমরা দেখতে পাবো এর সঠিক একটা অ্যাপ্লিকেশনস এর জায়গা গড়ে উঠছে কিন্তু, বা প্রপার অ্যাপ্লিকেশনস এর একটা ফিল্ড গড়ে উঠছে 1960s এর পর থেকেই। তো 1960s এর পর থেকেই তোমরা দেখতে পাবে এই ওয়েব গুলো শুরু হচ্ছে মোটামুটি ভাবে। যেটা শুরু হলো 1790-তে, আমরা দেখতে পাবো এটা ওই 60 পর্যন্ত এসে 60 আমরা ফার্স্ট ওয়েভটাকে আমরা দেখতে পাবো কত সাল নাগাদ। ফার্স্ট ওয়েভ আমরা দেখতে পাবো মোটামুটি ভাবে তোমরা দেখবে যে ওই মোটামুটি তোমরা দেখতে পাবে যে ওই 1920, মোটামুটি 1920 নাগাদ এসে তোমরা দেখতে পাবে যে এটা কিন্তু কি হচ্ছে না, 1920 নাগাদ দেখতে পাবে যে এটা কিন্তু একটা তার টাইম পিরিয়ড বলতে পারি, 1792 থেকে 1920 সাল পর্যন্ত এই সময়ের মধ্যে কিন্তু এটা আলোচনা হয়েছে। তো এখানে আমরা দেখতে পাবো যে বিভিন্ন থিঙ্কার্সরা শুধু ভিন্ডিকেশনস অফ দ্য রাইটস অফ উইমেন্স নয়, ভিন্ডিকেশনস অফ দ্য রাইটস অফ উইমেন্স এর পরে আরো অনেক চিন্তাবিদ তারা বেরিয়ে এসেছেন, ফেমিনিস্ট রাইটার বেরিয়ে এসেছেন, তারা এইটাকে ফেমিনিস্ট আইডিয়াগুলিকে ডেভেলপ করার চেষ্টা করেছেন। এবং এই প্রসঙ্গে আমরা আরো একজন থিঙ্কার্সকে আমাদের পলিটিক্যাল থিওরিতে থটে, ওয়েস্টার্ন পলিটিক্যাল থটে পড়ে নিয়েছি। তার নাম ছিল কি? তার নাম ছিল হচ্ছে জন স্টুয়ার্ট মিল। মনে করে দেখো কি বই, জন স্টুয়ার্ট মিলের বইটার নাম কি? দুটো বইয়ের নাম বলেছিলাম, গুরুত্বপূর্ণ। অন সাবজুগেশনস অফ উইমেন কত সালে প্রকাশিত হয়েছিল, বারবার জানতে চাই। অন লিবার্টি অ্যান্ড সাবজুগেশনস অফ উইমেন, ঠিক আছে। তো এই দুটো বই তার বিখ্যাত, খুব গুরুত্বপূর্ণ দুটো বই প্রকাশিত হয়েছিল। আমি পরে এগুলো বলে দেবো, আপাতত এখানে শুধু লিখে নাও, আলোচনায় আসবে আমাদের সব পিওয়াইকিউতেও পাবে তোমরা, আলোচনা চর্চাও হয়েছে এগুলো আমাদের। যাই হোক, তো থিঙ্কার্স কারা তাহলে আমরা পাচ্ছি, আমরা উইলস্টন ক্রাফটকে এখানে কিন্তু থিঙ্কার্স পাচ্ছি। ভালো করে লিখে নাও, STONECRAFT, স্টোন, উইলস্টন, আচ্ছা উইলস্টন ক্রাফট, উইলস্টন ক্রাফটকে আমরা এখানে প্রথম থিঙ্কার হিসেবে পাচ্ছি, যার হাত ধরে ফেমিনিস্টের প্রথম ওয়েবটা শুরু হলো। সেকেন্ড যাকে আমরা এখানে পাবো তিনি হচ্ছেন কে? সেকেন্ড আমরা পাচ্ছি এলিজাবেথ ক্যাডি স্ট্যান্টন। এলিজাবেথ, ELIZABETH, এলিজাবেথ ক্যাডি, CADY, ক্যাডি স্ট্যান্টন, STANTON, স্ট্যান্টন, এটা সেকেন্ড আমরা পাচ্ছি। থার্ড কাকে পাবো? জন স্টুয়ার্ট মিলকে আমরা পাবো। জন স্টুয়ার্ট মিলকে আমরা এখানে থিঙ্কার্স হিসেবে পাবো, যিনি এই ফেমিনিস্টদের, মহিলাদের ইকুয়ালিটি সম্পর্কে কথা বলেছেন, তাদের পলিটিক্যাল রাইটস, তাদের ইকুয়ালিটি, তাদের এডুকেশনাল রাইটস, এই সমস্ত বিষয়গুলো তুলে ধরেছে, যেগুলো অলরেডি আমরা আলোচনা করেছি। হ্যারিয়েট টেইলরের নামটা আমরা পাবো। শোনো আগে কি বলছি, হ্যারিয়েট টেইলরের নামটা এখানে দেখো। হ্যারিয়েট টেইলর কে ছিলেন বলেছিলাম? কে ছিলেন হ্যারিয়েট টেইলর? হ্যাঁ, আর তার আগের পরিচয় কি ছিল হ্যারিয়েট টেইলরের? He was married to someone else again. কে ছিল উনি? একজন আমাদের পলিটিক্যাল সায়েন্টিস্ট বড় মাপের। হ্যাঁ, অ্যানার্কিস্ট নয়, এটা মেরি উইলস্টন ক্রাফট ছিলেন একজন অ্যানার্কিস্টের স্বামী, এই স্ত্রী ছিলেন। ইনি কে ছিলেন? হ্যারিয়েট টেইলর তার আগে একজন, জন স্টুয়ার্ট মিলকে বিবাহ করার আগে তিনি আর একজনের স্ত্রী ছিলেন। তিনি একজন বড় মাপের আমাদের পলিটিক্যাল সায়েন্টিস্ট। এক্সিস্টেন্সিয়ালিজম পড়িয়েছিলাম। মার্গারেট ফুলার এর নামটা এখানে লিখে নাও। মার্গারেট ফুলার, FULLER। মার্গারেট ফুলারের নামটাও খুব গুরুত্বপূর্ণ, যিনি এটাকে ডেভেলপ করেছিলেন। হ্যারিয়েট মার্টিনের নামটা খুব গুরুত্বপূর্ণ, HARRIET, হ্যারিয়েট মার্টিনাও, মার্টিন, MARTINEAU। এই নামগুলো খুব গুরুত্বপূর্ণ, যারা কি করেছিলেন না, যারা আমরা দেখতে পাবো যে এই ফার্স্ট ওয়েভ অফ ফেমিনিজমের আইডিয়াটিকে ডেভেলপ করার চেষ্টা করেছিলেন।
এখানে বিভিন্ন কতগুলো তোমরা দেখবে মুভমেন্ট হয়েছে, বড় বড় কতগুলো মুভমেন্ট তোমরা দেখবে বিভিন্ন দেশে হয়েছে। তার মধ্যে একটা বড় মুভমেন্ট ছিল সেনেকা ফল মুভমেন্ট, যেটা সেনেকা ফল মুভমেন্ট, গুরুত্বপূর্ণ নাম, সেনেকা ফলস কনভেনশনও বলা হয় এটাকে, এসি সেনেকা ফল কনভেনশন, CONVENTION কনভেনশন। এটা এটা ছিল আমেরিকাতে একটা বড় মুভমেন্ট হয়েছিল। এইখানে একটা নারীবাদী আন্দোলন প্রথমে আমেরিকাতে আমরা দেখতে পাবো 1848 এ হয়েছিল। 1848 আমরা দেখতে পাবো 1848 বেসিক্যালি এখানে মহিলারা তারা নিজেদের যে সাপ্রেসড হচ্ছে, তারা যে বিভিন্ন রকম ভাবে বঞ্চিত হচ্ছে, পলিটিক্যাল রাইটস থেকে বিশেষ করে তারা যে বঞ্চিত, ইকুয়ালিটি তাদের যে নেই, এগুলো তারা রিয়েলাইজ করছে বিভিন্ন দেশে। এবং আমরা দেখতে পাবো এই সেনেকা ফল কনভেনশনস এর মধ্য দিয়ে মহিলারা বিভিন্ন ধরনের দাবি দাওয়া তারা তুলে ধরে, একটা বড় আন্দোলন করে এবং তারা পলিটিক্যাল রাইটস যে তাদের দরকার সেগুলো তারা কিন্তু বলার চেষ্টা করে। বিভিন্ন দেশে তোমরা দেখবে বিভিন্ন ধরনের আন্দোলন হয়েছে, বিভিন্ন ধরনের আন্দোলনের মধ্য দিয়ে এগুলো কিন্তু উঠে এসেছে। যাই হোক, ফাইনালি আমরা দেখতে পাবো যেহেতু তাদের মেইন ফোকাসটা কি ছিল, মেইন ফোকাসটা ছিল যেহেতু তাদের ইকুয়ালিটি ফোকাস ছিল, তাদের এডুকেশনটা ফোকাস ছিল, এবং তাদের ফোকাসটা ছিল কিন্তু পলিটিক্যাল রাইটস, যেটাকে বলা হচ্ছে সাপ্রেস, যেটাকে বলা হচ্ছে সাপ্রেস, যে তাদের কি ভোটাধিকার দরকার ছিল, যে ভোটের অধিকারটা তাদের দরকার, এটা তারা কিন্তু এখানে বলার চেষ্টা করছিল। যে তাদের ভোটের অধিকারের মধ্য দিয়ে তারা কি করতে পারবে না, তাদের যে বৈষম্য তারা যে ফেস করছে, সেই বৈষম্য গুলোকে বা ইনইকুয়ালিটি গুলোকে তারা ইরাডিকেট করতে পারবে। অর্থাৎ তারা বলার চেষ্টা করছে যে তারা নিজেরা যখন রাজনৈতিক অধিকার পাবে, তারা যখন ভোট দিতে পারবে, তখন তারা নিজেদের দাবি, তারা নিজেদের যেগুলো আছে, নিজেদের রাইটস যেগুলো ইনশিওর করা দরকার তারা রিয়েলাইজ করছিল, সেগুলোকে তারা নিজেদের মতো করে ফুলফিল করতে পারবে। তো যারা যদি ভোটের অধিকারটা পায়, তাহলে বিভিন্ন পলিটিক্যাল পার্টিস গুলো তারা সেখানে তাদের নিজেদের দাবি অনুসারে কিন্তু পলিসি নিয়ে আসতে এক প্রকার বাধ্য হবে। অর্থাৎ এর ফলে রেজাল্ট হিসেবে উঠে আসবে মহিলাদের কিন্তু নিজেদের ইনইকুয়ালিটি যেগুলো তারা ফেস করছে, যে ডিসক্রিমিনেশন গুলো তারা ফেস করছে, যে ধরনের অপারেশন তারা ফেস করছে সোসাইটিতে, সেগুলোর কিন্তু ইরাডিকেশনটা কিন্তু তারা কিন্তু এনজয় করবে। তো এই সমস্ত আর্গুমেন্ট থেকে আমরা দেখতে পাবো কি এই সমস্ত জায়গা থেকে একটা বড় ধরনের আন্দোলন শুরু হয়েছিল এবং দীর্ঘদিন ধরে আন্দোলনটা হয়েছে। তো বুঝতেই পারছো 1792 থেকে একেবারে 1920 সাল পর্যন্ত এখানে এই পুরো ফার্স্ট ওয়েভটা কিন্তু এক্সিস্ট করেছে। এখানে ভালো করে টাইম পিরিয়ডটা লিখে নাও, ফার্স্ট ওয়েভ অফ ফেমিনিজম, এখানে ফার্স্ট ওয়েভ অফ ফেমিনিজম আমরা টাইম পিরিয়ডটা কত দেখতে পাবো, 1792 থেকে একেবারেই তোমরা শুরু করবে একেবারে 1920 সাল পর্যন্ত। কেন 20 সাল পর্যন্ত, 20 সালে এসে থেমে গেল কেন? তার গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে যে 1893 সালে এসে 1893 তে আমরা দেখতে পাবো প্রথম তারা যে দাবিটা তুলেছিল যে তাদের পলিটিক্যাল রাইটস, সেই পলিটিক্যাল রাইটস কে সিকিউর করা হয়েছিল 1893 তে নিউজিল্যান্ডে। In 1893 New Zealand secure secured their পলিটিক্যাল রাইটস। অর্থাৎ তারা এখানে কি পেলো, এক প্রকার সাপ্রেস পেলো, অর্থাৎ নিউজিল্যান্ড প্রথম একটা দেশ যারা কি করলো, মহিলাদের ভোটের যে অধিকার সেই অধিকারটিকে সিকিউর করলো। মহিলাদের প্রথম ভোটের অধিকারটিকে নিউজিল্যান্ড কিন্তু সিকিউর করলো, অর্থাৎ তারা প্রদান করলো, মহিলারা রাজনৈতিক ভাবে তারা এখন ভোট দিতে পারবে, ভোটে দাঁড়াতে পারবে, এই ধরনের বিষয়গুলোকে এনশিওর করলো। যদিও সেই সময় সেটা খুব লিমিটেড ছিল, যে পরিমাণ মহিলাদেরকে অংশগ্রহণ করানো হয়েছিল। নট অনলি দ্যাট, এখানে আসি আগে পুরো আলোচনাটা শেষ করে নিই। 1893 সালে আমরা কি দেখতে পাচ্ছি, 1893 সালে 1893 তে আমরা দেখতে পাচ্ছি নিউজিল্যান্ডকে প্রথম মহিলাদেরকে ভোট প্রদান করতে দেখতে পাচ্ছি। ঠিক আছে, আমরা দেখতে পাবো এরপরে আমেরিকাতে দেখতে পাবো যে আমেরিকাতে এটা তোমরা দেখতে পাবে। কি বলছো? আমেরিকাতে আমরা দেখতে পাবো কখন? আমেরিকাতে আমরা দেখতে পাবো যে আমেরিকা প্রথম তাদের কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট করেছিল মহিলাদের ভোটের অধিকার দেওয়ার জন্য। কততম অ্যামেন্ডমেন্ট ছিল এটা? 19th অ্যামেন্ডমেন্ট। ইউএসএ amended its constitution
কনস্টিটিউশন। কততম কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট ছিল এটা? এটা ছিল হচ্ছে তোমাদের 19th অ্যামেন্ডমেন্ট। NIEN NI সরি NINE 19th অ্যামেন্ডমেন্ট ছিল। 19th অ্যামেন্ডমেন্ট ছিল এটা। তাহলে 19তম সংবিধান সংশোধন তারা করলো, করে কি করলো? মহিলাদেরকে ভোটের অধিকার তারা কিন্তু প্রদান করলো। মহিলাদেরকে ভোটের অধিকার তারা প্রদান করলো এবং আমরা দেখতে পাবো এই টাইম পিরিয়ডটা কখন ছিল? 1920 সাল ছিল। 1920 সাল ছিল এটা। তো 1920 সালে তারা কি করলো? মহিলাদেরকে ভোটের অধিকার তারা কিন্তু প্রদান করলো। মহিলাদেরকে তারা যখন ভোটের অধিকার প্রদান করছে, তার আগে আমরা দেখতে পাবো ব্রিটেন কি করেছিল না, তার আগে 1918 সালে 1980-তে, এটা আমি তোমাদের অলরেডি ইন্ডিয়ান কনস্টিটিউশন পড়াতে গিয়ে বলেছিলাম। ইন্ডিয়ান কনস্টিটিউশনে যখন আমি তোমাদের মনে করে দেখো 1919 সালের ভারত শাসন আইন যখন পড়াচ্ছিলাম তখন তোমাদের এটা বলেছিলাম। 1919 সালের ভারত শাসন আইন, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1919 যখন পড়িয়েছিলাম তখন তোমাদের এটা বলেছিলাম যে তার ঠিক 1 বছর আগে, এই লটা ফ্রেম হওয়ার ঠিক 1 বছর আগে মহিলাদের এখানে কি করা হয়? ব্রিটেনে তাদের কিন্তু সাপ্রেসটিকে স্বীকার করা হয়, এক প্রকার স্বীকৃতি দেওয়া হয়। উইমেন সাপ্রেস 1918 in 1918 UK provided voting rights to women. তো এটা আমরা দেখতে পাবো কি যে 1918 সালে তারা কি করছে? মহিলাদেরকে ভোটের অধিকার দিচ্ছে। যখন ভোটের অধিকার দিচ্ছে তখন থেকে আমরা দেখতে পাচ্ছি কি যে এক প্রকার এটা মোটামুটি প্রতিষ্ঠিত হয়ে গেল যে ইউকে, নিউজিল্যান্ড, ইউএসএ এরা মোটামুটি প্রত্যেকে কি করলো না, মহিলাদের ভোটের অধিকারটা যখন স্বীকার করলো, উন্নত দেশগুলো তার মানে যখন স্বীকার করলো তখন ধীরে ধীরে একে একে সমস্ত দেশগুলো কিন্তু সেটাকে স্বীকার করতে বাধ্য হলো বা করতে রিয়েলাইজ করতে শুরু করলো যে না, এটা করতে হবে। বেসিক্যালি যদিও এখানে একটা ইকোনমিক পার্সপেক্টিভ অবশ্যই আছে, লিবারাল পার্সপেক্টিভ, ইকোনমিক পার্সপেক্টিভ, আমি সেই জায়গায় যাচ্ছি না এখন। এগুলো যখন আমরা থিওরি ওয়াইজ পড়বো আগামীকালকের ক্লাসে তখন আমরা এগুলো বলবো। আজকে শুধু ওয়েব গুলো শুনে নাও, ওয়েব গুলো দেখে নাও। তো ওয়েব গুলোতে আমরা এই বিষয়গুলো এখানে পাই। কি কি ওয়েব, কি কি বিষয় পেলাম আমরা? যে ফার্স্ট ওয়েবে আমরা পাচ্ছি এটা 1792 থেকে 1920 সাল পর্যন্ত এটা এক্সিস্ট করেছে। ডিমান্ডটা কি ছিল? মেইন ফোকাসটা কি ছিল? তাদের ইকুয়ালিটি ছিল, এডুকেশন ছিল, পলিটিক্যাল রাইটস, মেইনলি ছিল পলিটিক্যাল রাইটস। তো পলিটিক্যাল রাইটস এর জন্য তারা বিভিন্ন ধরনের আন্দোলন করেছে অবশ্যই। 1848 সালে এই কারণে একটা সেনেকা ফল কনভেনশনও হয়েছিল আমেরিকাতে। এটা হয়েছিল, ভালো করে এটা মনে রাখবে, এটা আমেরিকার একটা কনভেনশন ছিল, ঠিক আছে, আমেরিকা। যাই হোক, ফাইনালি আমরা কি দেখতে পাচ্ছি যে তারা ওই 1893 সালে তারা প্রথম ভোটের অধিকার পাচ্ছে নিউজিল্যান্ডে। তারপরে আমরা 1918 সালে ইউকেতে দেখতে পাচ্ছি, আর 1920 সালে আমেরিকাতে দেখতে পাচ্ছি। তো মোটামুটি ভাবে যখন এই ডেভেলপ কান্ট্রিজ গুলো তাদের যখন ভোটের অধিকারটাকে সিকিউর করলো, এটা এক প্রকার প্রতিষ্ঠিত হয়ে গেল যে তারা যেটা দাবি করেছিল সেই দাবিটা তাদের পূরণ হয়েছে। এবং দাবিটা পূরণ হওয়ার সঙ্গে সঙ্গে আমরা দেখতে পাবো কি এক প্রকার তাদের যে আন্দোলন যেটা ছিল, এই আন্দোলনটা প্যারালালি এটা নেগেটিভ দিকেও চলে গেল, নেগেটিভ বলবো না, একটা প্রকার শান্ত হয়ে গেল। যে তারা দাবিটা করেছিল যেটা, সেই দাবিটা তারা পেয়েছে। তো স্বাভাবিকভাবে সেই দাবি পাওয়ার ফলে তাদের কি হয়েছে না, তাদের আন্দোলন কিন্তু স্থিমিত হয়ে পড়েছে, তারা কিন্তু হারিয়ে গেছে। তো আলোচনা থেকে তখন দেখবে ফেমিনিজমের চর্চা কিছু সময়ের জন্য হারিয়ে গেছিল। ইন্ডিয়ার যখন আমি তোমাদের ফেমিনিজমের যখন ইন্ডিয়ার কেসটা পড়াবো, কেস স্টাডি যখন করাবো ইন্ডিয়ান পার্সপেক্টিভ থেকে, তখন এগুলো বলবো। ইন্ডিয়ার কেসটাও ঠিক এইরকমই ঘটেছিল। স্বাধীনতার পর দেখবে ফেমিনিস্ট আন্দোলনগুলো প্রায় এক প্রকার হারিয়েই গেছিল। এই কারণে পরবর্তীকালে তোমরা দেখবে যে টুয়ার্ডস ইকুয়ালিটি রিপোর্ট নিয়ে আসতে বাধ্য হলো সরকার, বা এক প্রকার নতুন ধরনের একটা ওয়েব তৈরি হলো। আসবো ওগুলো আলোচনায়, এখন আমি ইন্ডিয়ার কেস স্টাডি করবো না, একটা ওভারঅল লুক এখন দেখে নাও, ওয়েব গুলো শুনে নাও। তো এটা আমরা দেখতে পাচ্ছি। তো স্বাভাবিকভাবে কি হলো, এটা আমরা দেখতে পাচ্ছি যে যখনই এই দাবিটা তাদের পূরণ হয়ে গেল, তাদের পলিটিক্যাল রাইটসের যে দাবিটা ছিল সেই দাবিটা যখন পূরণ হলো, তখনই দেখা গেল যে তারা আন্দোলনটা তাদের এক প্রকার বন্ধ করে দিল, এবং এই ওয়েবটা, এই ফিলসফি বা এই পলিটিক্যাল আন্দোলনটা কিন্তু এক প্রকার ধীর হয়ে গেল, হারিয়ে গেল। তো এখানে একটা কতগুলো লিমিটেশন দেখা গেছিল। কি লিমিটেশন দেখা গেছিল? যে যেহেতু এই লিমিটেশন হচ্ছে এটাই যে যেহেতু এটা ডেভেলপ কান্ট্রিজের মহিলারা এই আন্দোলনটা করেছিল, ফলে দেখা গেল তাদের এই দাবি দাওয়াগুলো বা পলিটিক্যাল রাইটস যেটা তারা ডিমান্ড করছিল, সেই ডিমান্ডটা ডেভেলপ কান্ট্রিজের মহিলারাই শুধুমাত্র পেল। ডেভেলপিং কান্ট্রিজ গুলো বা আন্ডার ডেভেলপ কান্ট্রিজের মহিলারা কিন্তু সেই লেভেলে কিন্তু এটাকে পেল না। ফলে একটা সমস্যা জায়গা তৈরি হলো কি, একটা ক্রিটিসিজমের একটা আলোচনা, একটা ক্রিটিসিজম করা হলো, একটা আলোচনা উঠে আসলো এই ধরনেরও, যে তার মানে এটা কিন্তু লিমিটেড একটা আইডিয়া, এটা শুধুমাত্র ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে লিমিটেড একটা আইডিয়া। এবং নট অনলি দ্যাট, দেশের ভেতরেও আমরা দেখতে পাবো যে মহিলাদেরকে যে ভোটিং রাইটস দেওয়া হয়েছে সেখানে অনেক শর্তে তাদেরকে দেওয়া হয়েছিল। কি কি শর্ত?
শর্ত হচ্ছে তাদেরকে কি করতে হবে না, তাদেরকে শিক্ষিত হতে হবে, তাদেরকে ট্যাক্স পে করতে হবে এবং তাদের নামে সম্পত্তি থাকতে হবে। তো তারা যদি সম্পত্তি তাদের নামে থাকে, তারা যদি ট্যাক্স পেয়ার হয় এবং তারা যদি এডুকেটেড হয়, তবেই তারা গিয়ে কি করতে পারবে না, সেখানে এই ভোটিং রাইটসটা এনজয় করতে পারবে, আদারওয়াইজ পারবে না। তো স্বাভাবিকভাবে বুঝতেই পারছো যে কজন মহিলাকে এই রাইটসটা দেওয়া গেছিল তারা খুব সংখ্যায় অল্প সংখ্যকই ছিল এবং এটা ইউনিভার্সাল কিন্তু এর অ্যাপ্লিকেশন ছিল না। তো এইরকম ভাবে শুরুর দিকে যখন এটার অ্যাপ্লিকেশন হলো, খুব কম সংখ্যকই মহিলা এর সুযোগটা পেয়েছিল, সুযোগ সুবিধা পেয়েছিল। পরবর্তীকালে আমরা দেখতে পাবো যে সেকেন্ড ওয়েভটা অনেক পরে এসে তৈরি হয়েছে। 1920 পরে সেকেন্ড ওয়েভটা আমরা দেখতে পাবো 1960-এর দশকে তৈরি হয়েছে। সেকেন্ড ওয়েভটার দিকে এবার চোখ রাখো, কি বলছে সেকেন্ড ওয়েভটার দিকে এবার একটু চোখ রাখো। সেকেন্ড ওয়েভ কি বলেছে? সেকেন্ড ওয়েভ বলছে এখানে যে এটা তৈরি হলো কখন, এটা আমরা তৈরি হতে দেখতে পাবো 1960-এর দশক থেকে। 1960-এর দশকে তৈরি হচ্ছে এটা, 1980 পর্যন্ত এটা কিন্তু কন্টিনিউ করেছে। 1960 থেকে 1980 বলতে পারো, এটা কিন্তু কন্টিনিউ করেছে। 1960 থেকে 1980 পর্যন্ত এটা কন্টিনিউ করেছে এই সেকেন্ড ওয়েভটা। এবং আমরা দেখতে পাবো এখানে মেন ফোকাসটা কি ছিল, এখানে মেন ফোকাসটা ছিল আরো র্যাডিক্যাল ফোকাস। ফোকাসটা কি ছিল? ফোকাসটা ছিল র্যাডিক্যাল ফোকাস। র্যাডিক্যাল মানে হচ্ছে তারা এখন রিয়েলাইজ করলো আরো অনেকটা র্যাডিক্যাল ছিল। র্যাডিক্যাল মানে সেটা হচ্ছে তারা আর শুধুমাত্র পলিটিক্যাল রাইটস নিয়ে খুশি নয়, তারা বলার চেষ্টা করলো যে শুধুমাত্র পলিটিক্যাল রাইটস পেয়ে তারা যেটা ভেবেছিল যে তাদের হয়তো ইকুয়ালিটি স্ট্যাবলিশড হবে, সেটা কিন্তু আলটিমেটলি হয়নি। তার কারণ ইকুয়ালিটির পরিভাষাটাও এখন বদলে গেছে। আগের মতো শুধুমাত্র আর পলিটিক্যাল ইকুয়ালিটির মধ্যেই ইকুয়ালিটিকে সীমাবদ্ধ রাখা হয়নি। ইকুয়ালিটি বলতে এখন সোশ্যাল ইকুয়ালিটিস গুলোকেই বোঝায়। তারা প্রাইভেট লাইফে যে ধরনের জীবনযাপন করে সেখানেও সেখানকার ইকুয়ালিটিস গুলোকেও কিন্তু এক প্রকার বোঝানো হয়। তো এখানে সেকেন্ড ওয়েভের যে আলোচনাটা উঠে আসলো সেখানে আমরা দেখতে পাবো কি, সেখানে আমরা দেখতে পাবো যে এই তারা যে বিভিন্ন ধরনের প্রবলেম গুলো ফেস করছিল সোশ্যালি, বিশেষ করে যৌনতার প্রবলেম, ঠিক আছে, যৌনতা সমস্যা রিলেটেড সমস্যা, পরিবারের মধ্যে যে ধরনের তাদেরকে ডিসক্রিমিনেশন ফেস করতে হয়, তাদেরকে সাপ্রেস হতে হয়, সেই ধরনের প্রবলেম গুলো, কর্মক্ষেত্রে তাদেরকে যেভাবে বিভিন্ন ধরনের ডিসক্রিমিনেশন ফেস করতে হয়, তাদেরকে রিপ্রোডাকশন রিলেটেড যে ধরনের প্রবলেম গুলো তাদেরকে ফেস করতে হয়, এই ধরনের প্রবলেমস, এবং আইনি দিক থেকে যে ধরনের তাদেরকে কিন্তু বিভিন্ন ধরনের ডিসক্রিমিনেশন ফেস করতে হয়। তো মোটামুটি এগুলো ছিল আলোচনার মূল বিষয়বস্তু। কি কি তাহলে এখানে মেন ফোকাসটা ছিল অবশ্যই রেডিক্যাল, কিন্তু ইস্যু কি কি ছিল, অর্থাৎ তার মানে আগের থেকে শুধুমাত্র আর পলিটিক্যাল রাইটস নয়, পলিটিক্যাল রাইটস এর বাইরে বেরিয়ে এসে আরো অনেক বেশি ইস্যুসকে তারা এখন এখানে লিঙ্ক করার চেষ্টা করেছে, এবং যেগুলোর মধ্যে সঙ্গে হয়তো এতটা বেশি পলিটিক্স এর লিঙ্ক ছিল না, কিন্তু পার্সোনাল লাইফের ইস্যু হলেও কিন্তু এগুলোর সঙ্গে পলিটিক্স এরই একটা কিন্তু বিষয়। এই ধরনের একটা স্লোগানও সেই সময় উঠে এসেছিল, পার্সোনাল ইজ পলিটিক্যাল, বেটি ফ্রাইডে নেই পলিটিক্যাল, এই স্লোগানটা সেই সময় কেড মিলেট এই স্লোগানটা সেই সময় দিয়েছিলেন। আমি আসছি এখানে। তো রেডিক্যাল থাকলেও কি কি তাহলে আলোচনা, সেই সময় আমরা দেখতে পাবো যে সেক্সুয়ালিটি রিলেটেড আলোচনাগুলো সেই সময় জায়গা পেয়েছে। ফ্যামিলির মধ্যে যে ডিসক্রিমিনেশন, তো সেই ডিসক্রিমিনেশন গুলো জায়গা পেয়েছে তাদের আলোচনায়। তারপরে আমরা দেখতে পাবো যে ডিসক্রিমিনেশন, তারা হচ্ছে যে ডিসক্রিমিনেশন ইন ওয়ার্ক প্লেস, এই ধরনের তোমরা দেখতে পাবে যে ভারত সরকার 2012 সাল নাগাদ এই ধরনের আইন নিয়ে আসছে। তো কতটা পরে এসে আমরা রিলেট করছি দেখো। যাই হোক, ডিসক্রিমিনেশন ইন ওয়ার্ক প্লেস এই ধরনের ইস্যুস গুলো আলোচনা পেয়েছে। রিপ্রোডাকশন রিলেটেড ইস্যুস গুলো জায়গা পেয়েছে। যে রিপ্রোডাকশন রিলেটেড ইস্যুজের ক্ষেত্রে তাদের নিজেদের যেমন কোনো স্বাধীনতা থাকে না, নিজেদের বলার কোনো অধিকার থাকে না, তো এবং তাদেরকে এক প্রকার প্রজননের এক প্রকার জননী হিসেবে এখানে তুলে ধরা হয়, যে তারা শুধু বাচ্চাই জন্ম দিয়ে যাবে, এই সমস্ত বিষয়গুলো। এবং লিগাল যে ডিসক্রিমিনেশন গুলো ছিল, লিগাল ডিসক্রিমিনেশন, যে আইন সবসময় কি করে রেখেছে, ডিসক্রিমিনেশন, যে আইন যে রকম ভাবে কি করা হয়েছে, আচ্ছা ডিসক্রিমিনেশন, তো আইন যেভাবে কি করা হয়েছে, যে আইনগুলো যেভাবে তৈরি করা হয়েছে, সেখানে দেখবে বারে বারে পুরুষদেরকে সেখানে কিন্তু অগ্রাধিকার দেওয়া হয়েছে। পুরুষরাই সমস্ত সুযোগ সুবিধা ভোগ করছে, মহিলারা বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা থেকে বঞ্চিত। তো এইরকম ভাবে আমরা দেখতে পাবো যে আইনগুলোও কিন্তু ডিসক্রিমিনেটলি তৈরি করা হয়েছে। এই মুহূর্তে আমি তোমাদেরকে পড়াচ্ছিলাম, মনে করে দেখো, রবিবারে করে ক্লাস হচ্ছিল আমাদের, কি যে ম্যানিফেস্টো নিয়ে ক্লাস হচ্ছিল, ন্যায়পত্র। তো সেখানেও আমরা দেখতে পাবো কংগ্রেসের ম্যানিফেস্টোতে এগুলো জায়গা পেয়েছে, যে সেগুলো বলার চেষ্টা করেছে তারা, যে যত রকমের আইন আছে যেখানে এই ডিসক্রিমিনেশন গুলো, মহিলাদের বিরুদ্ধে যে ধরনের ডিসক্রিমিনেশন গুলো জায়গা পেয়েছে, সেগুলোকে তারা সবগুলোকে রিভিউ করবে এবং করে সেগুলোকে তারা বাতিল করবে ধরে ধরে। এই কথাগুলো তারা সেখানে সুন্দর করে বলার চেষ্টা করেছে। তাহলে দেখো, এত মডার্ন যুগে এসেও আমরা দেখবে আমাদের আইন কানুন গুলোকে এখনো কিন্তু নিউট্রাল করা যায়নি, এবং সেগুলো আমরা দেখতে পাচ্ছি এই আলোচনাগুলো অনেক আগে উঠে এসেছে, অর্থাৎ 1960-80 দশকে এগুলো উঠে এসেছে। এগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি মেন ফোকাসের বিষয় ছিল, যেখানে বুঝতেই পারছো এক প্রকার তার মানে শুধু আর পলিটিক্স নয়, পলিটিক্স এর বাইরে বেরিয়ে এসে, তার ঊর্ধ্বে বেরিয়ে এসে আমরা দেখতে পাচ্ছি
সোশ্যাল রিলেটেড যে সমস্ত ইস্যুস গুলো ছিল, লিগ্যাল যে সমস্ত ইস্যুস গুলো ছিল, সেগুলোকেও তারা কিন্তু এখন তাদের নিজেদের আলোচনার বিষয়বস্তু করে নিয়েছে এবং এগুলোর উপরও তারা ফোকাস করার কথা বলেছে। তো এগুলো কিন্তু আমরা দেখতে পাবো যে তারা এখন ফোকাস করেছে। এরপরে আমরা দেখতে পাবো যে যে আলোচনাটা আমাদের করা দরকার সেটা হচ্ছে যে কবে থেকে এর অরিজিনটা হলো, এর অরিজিনটা কার হাত ধরে হলো। এই যে সেকেন্ড ওয়েভ, এর সেকেন্ড ওয়েভের অরিজিনটা কার হাত ধরে হলো। এই সেকেন্ড ওয়েভের অরিজিনটা আমরা দেখতে পাবো যার হাত ধরে হলো তিনি হচ্ছেন, এখানে আমরা দেখতে পাবো কি, তিনি হচ্ছেন আমাদের বেটি, তিনি হচ্ছেন আমাদের বেটি ফ্রাইডেন। 1960-এর দশকে, 1963 সালে বলতে পারো, 1960-এর দশকে যখন এটা শুরু হচ্ছে, বেটি ফ্রাইডেন তখন একটা বই লিখেছিলেন, বইটার নাম হচ্ছে দ্য ফেমিনাইন মিস্টিক। দ্য ফেমিনাইন মিস্টিক, দ্য ফেমিনাইন, দ্য ফেমিনাইন, MYSTI, MYSTIQUE। তো ফেমিনাইন মিস্টিক বলে তিনি একটা বই লিখেছিলেন, বইটা প্রকাশিত হয়েছিল 1963 সালে। এই বইটিতে তিনি এখানে প্রথম এখানে নারীবাদী চর্চাটাকে আবার পুনরুদ্ধার করার চেষ্টা করলেন। ফার্স্ট ওয়েভে যেটা হারিয়ে গেছিল, ঠিক আছে, বেটি ফ্রাইডেন, মনের মাথায় রাখবে, নামটা লিখে নাও, BETTY, BEFRIEDAN। তো এখানে তিনি বলার চেষ্টা করলেন যে আলোচনাটা, যেটা নারীবাদী আলোচনাটা হারিয়ে গেছিল, সেই আলোচনাটাকে আবার ফিরিয়ে ফিরিয়ে নিয়ে আসা দরকার। তার কারণ তো ইকুয়ালিটি বলতে আর শুধুমাত্র ওই পলিটিক্যাল ইকুয়ালিটিকে বোঝায় না, এবং ইকুয়ালিটি তার মধ্যে সীমাবদ্ধ নয়, বা ইস্যুস গুলো তার মধ্যে সীমাবদ্ধ নয়, মহিলাদের ডিসক্রিমিনেশন গুলো শুধুমাত্র তার মধ্যে সীমাবদ্ধ নয়, বা পলিটিক্যাল রাইটস পেলেই যে শুধুমাত্র ইকুয়ালিটি গুলোকে, ইনইকুয়ালিটি গুলোকে ইকুয়ালিটিতে পরিবর্তিত করা যাবে তা কিন্তু ঠিক নয়। স্বাভাবিকভাবে এই আলোচনাটিকে আবার ফিরিয়ে নিয়ে আসা দরকার। এবং তিনি এই বইটি প্রকাশ করার সঙ্গে সঙ্গে আমরা দেখতে পাবো কি যে নতুন ধরনের আরেকটা ওয়েব তৈরি হলো, যেটাকে বলা হচ্ছে সেকেন্ড ওয়েব। 1963 সালে এটা কিন্তু এটা কিন্তু তিনি এই বইটি প্রকাশিত করলেন। এখানে আমরা দেখতে পাবো শুধু তাই নয়, কেট মিলেটের একটা গুরুত্বপূর্ণ, কেট মিলেট থিঙ্কার্সদের মধ্যে যদি এবার দেখার চেষ্টা করো কারা আছেন, থিঙ্কার্সদের মধ্যে যদি এবার বোঝার চেষ্টা করো কারা কারা আছেন, তাহলে এখানে তো বেটি ফ্রাইডেন তো পেলেই, কেট মিলেটের নামটা পাবে, KETEMILLET। কেট মিলেটের নামটা পাবে। তার একটা বিখ্যাত বইয়ের নাম ছিল কি, তার একটা বিখ্যাত বইয়ের নাম ছিল হচ্ছে সেক্সুয়াল পলিটিক্স। সেক্সুয়াল পলিটিক্স, এই বইয়ে তিনি একটা বিখ্যাত স্লোগান দিয়েছিলেন, এই স্লোগানটির নাম ছিল পার্সোনাল ইজ পলিটিক্যাল। হ্যাঁ, কন্ট্রোভার্সির কোনো জায়গা নেই, ইন্টারনেটে অন্য কিছু দেয়, এটা কিন্তু এখানে তাই। দ্য পার্সোনাল ইজ পলিটিক্যাল, দ্য পার্সোনাল, দ্য পার্সোনাল ইজ পলিটিক্যাল। ইন্টারনেটে অন্য কিছু পাবে তোমরা, কিন্তু এটা তোমরা এটাই হবে সঠিক, ঠিক আছে, পার্সোনাল ইজ পলিটিক্যাল, এটা মাথায় রাখবে। বলো কি বলছো? না স্যার, আমার মনে হয় কেট মিলেট এটাকে এডিট করেছিলেন যখন বইটা, তখন উনি এটা ইউজ করেছিলেন। ফার্স্ট স্লোগানটা দেওয়া হচ্ছে ওই রেড স্টকিংস বলে একটা গ্রুপ। হ্যাঁ, তো সেখানে পাবে, কিন্তু মানে আমাদের আলোচনাতে বারবার নেটে এটাই এসেছে, তোমরা যদি ওটা লিখে আসো নাম্বারটা কেটে নেবে তোমার। হ্যাঁ মানে কারণ বারবার ফার্স্ট লিখেছিলেন কেট মিলেট, অবভিয়াসলি উনি এডিট করে বইটাতে আই থিঙ্ক। তো যখনই পার্সোনালিস্ট পলিটিক্যাল আসবে, কেট মিলেট চুজ করে আসবে, তার কারণ অলরেডি এটা একাধিকবার পরীক্ষায় জিজ্ঞেস করেছে এবং সেটাই একটা স্ট্যাবলিশ সত্য হয়ে গেছে বর্তমান দিনে। তো তুমি যাই পড়েছো সেটা ঠিক, কিন্তু কথাটা হচ্ছে পরীক্ষার পার্সপেক্টিভ থেকে তোমাকে এটাই করে আসতে হবে, নাহলে ভুল, কেটে নেবে নাম্বারটা। বারবার তুমি PYQ গুলো দেখবে কেট মিলেটই উত্তর নিয়েছে তারা, ঠিক আছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে পার্সোনাল ইজ পলিটিক্যাল এই ধরনের স্লোগান দিয়েছিলেন, দিয়ে বলার চেষ্টা করলেন যে পার্সোনাল লেভেলে যে ধরনের ইস্যুস গুলো চলছে সেগুলো যে পলিটিক্স এর বাইরে তা কিন্তু নয়, এগুলো পলিটিক্স এর ভেতরে। কাজেই পলিটিক্স এর যে এরিয়া যেটা ডিসাইড করা হয়েছে, যেটা শুধুমাত্র মহিলারা স্বাধীনতা পেলেই, রাজনৈতিক স্বাধীনতা পেলেই সেগুলোকে নাকি সিকিউর করা যাবে বা ইকুয়ালিটি নিয়ে আসা যাবে, সেটা কিন্তু ঠিক নয়। সেই বাউন্ডারিটাকে, সেই এরিয়াটাকে আরো অনেক ব্রডার করতে হবে, আরো অনেক বৃদ্ধি করতে হবে। করার মধ্য দিয়ে এখানে কি করা যেতে পারে, তার বক্তব্য হচ্ছে এটাই যে আমাদের এখানে নিজেদের যে ইকুয়ালিটি যেটা আমরা ফেস করছি, সেই ইনইকুয়ালিটি গুলোকে ইকুয়ালিটিতে পরিবর্তিত করা যেতে পারে। তো এই নামগুলো আমরা এখানে কিন্তু খুব গুরুত্বপূর্ণ পাবো, তার এই আলোচনাটা গুরুত্বপূর্ণ পাবো। থিঙ্কার্স এর মধ্যে এনাকে আমরা পেলাম। এরপরে যিনি আর একজন থিঙ্কার্স গুরুত্বপূর্ণ আছেন, তিনি হচ্ছেন, এখানে আমি পরে এগুলো সব সিকোয়েন্সে লিখে তোমাদের দিয়ে দেবো সাজিয়ে। এখানে আমরা জুলিয়েট মিশেলস এর নাম পাবো, জুলিয়েট, JULIET, জুলিয়েট মিশেলস, MITCHE, জুলিয়েট মিশেলস এর নাম পাবো আমরা, জুলিয়েট মিশেলস এর নাম পাবো আমরা এখানে। দ্য সাবজুগেশনস অফ উইমেন তার বলে একটা বই প্রকাশিত হয়েছিল, এটা বুঝতেই পারছো জন স্টুয়ার্ট মিলও লিখেছিলেন। দ্য সাবজুগেশনস অফ উইমেন, দ্য সাবজুগেশন
দ্য সাবজুগেশনস অফ উইমেন তার একটা বই প্রকাশিত হয়েছিল 1970-এর দশকে, 1970 সালে এটা প্রকাশিত হয়েছিল। ঠিক আছে, 1970 সালে তার এটা প্রকাশিত হয়েছিল, মাথায় রেখো 1970 সালে প্রকাশিত হয়েছিল। 1970 যে তার এই বইটি প্রকাশিত হয়েছিল, খুব গুরুত্বপূর্ণ একটা বই, বারবার এটা আলোচনায় আলোচনায় আসে। ঠিক আছে, তো এটা একটু ভালো করে দেখবে। এরপরে যিনি খুব গুরুত্বপূর্ণ তিনি হচ্ছেন, এখানে আমরা দেখতে পাবো যে সুলামিত ফায়ারস্টোন, একাধিকবার পরীক্ষায় জানতে চেয়েছে। SHULAMITFIRESTON সুলামিত ফায়ারস্টোনের একটা বইয়ের নাম হচ্ছে, বিখ্যাত একটা বইয়ের নাম হচ্ছে, এখানে আমরা দেখতে পাবো কি সুলামিত ফায়ারস্টোন ডায়ালেকটিক্স অফ সেক্স, একাধিকবার পরীক্ষায় জানতে চেয়েছে, ভালো করে লিখে নাও, DIALECTICS, দ্য ডায়ালেকটিক্স অফ সেক্স। ডায়ালেকটিক্স অফ সেক্স বলে তার একটা বিখ্যাত বই বেরিয়েছিল, যেখানে পুরো নামটা হচ্ছে, এখানে আমরা দেখতে পাবো দ্য কেস ফর, পুরো নামগুলো দেখবে কারণ এখন পরীক্ষায় কিন্তু পুরো নামটা জানতে চাইছে। ঠিক আছে, FEMINIST, দ্য ফেমিনিস্ট রিভলিউশন, দ্য ফেমিনিস্ট রিভলিউশন। তো এগুলো একটুখানি দেখে নেবে, এগুলো তার বিখ্যাত বই, এটা আমরা দেখতে পাবো। ঠিক আছে, এটা 1970 সালেই প্রকাশিত হয়েছিল, 1970-তেই এই বইটা প্রকাশিত হয়েছিল, 1970 এই বইটা প্রকাশিত হয়েছিল। এই বইগুলো, এই থিঙ্কারদের এই বইগুলো বলে দেয় যে আমাদের পার্সোনাল লেভেলের যে ইস্যুস যেগুলো আছে, প্রাইভেট লাইফ যেগুলো আছে, সেই লাইফগুলো পলিটিক্সের বাইরে নয়, এবং এখানেও আমাদেরকে ডিসক্রিমিনেশন ফেস করতে হয়। তো কাজেই এখানে ওই ডিসক্রিমিনেশনস এর যে বা ইনইকুয়ালিটি যে আইডিয়া, সেটাকে আরো অনেক র্যাডিক্যাল করতে হবে এবং পলিটিক্সের বাইরে বেরিয়ে এসে পার্সোনাল লাইফগুলোকে পলিটিক্যাল হিসেবে দেখতে হবে, কারণ এখানেও কিন্তু এক্সপ্লয়টেশন হচ্ছে পুরুষতন্ত্রের দ্বারা। তো স্বাভাবিকভাবেই এগুলোকে তারা কিন্তু এখানে তুলে নিয়ে আসার চেষ্টা করেছেন। এরপরে যে ওয়েবটা এবং এরপরে যে ওয়েবটা এখানে খুব গুরুত্বপূর্ণ, যেটাকে বলা হচ্ছে থার্ড ওয়েব। সেই থার্ড ওয়েবটা কি? থার্ড ওয়েবটা আমরা দেখতে পাবো যে থার্ড ওয়েবের আলোচনার বিষয়বস্তু কি ছিল। থার্ড ওয়েবের আলোচনার বিষয়বস্তু ছিল, এটা আমরা দেখতে পাবো ওই 1900 মোটামুটি 92 সালের পর থেকে আমরা দেখতে পাবো। ঠিক আছে, অ্যালাইসার ওয়ালকার বলে একজন ছিলেন, নামটা এখন আমি ইয়ে করতে পারছি না, মানে ইংলিশে লিখতে পারছি না, বাংলায় লেখা আছে, স্পেলিং মিস্টেক হতে পারে, নামটা শুধু শুনে নাও, আমি পরে আপডেট করে দেবো। অ্যালাইসার ওয়ালকার, তোমরা নিজের ভাষায় এখন লিখে নাও, নিজের মতো করে স্পেলিংটা লিখে নাও। অ্যালাইসার ওয়ালকার বলে একজন এখানে ফেমিনিস্ট ছিলেন, তিনি প্রথম এই থার্ড ওয়েভ শব্দটিকে এখানে কিন্তু কয়েন করেছিলেন। অ্যালাইস ওয়ালকার থার্ড ওয়েভ বা ফেমিনিজম, এখানে কিন্তু শব্দটিকে তিনি প্রথম কয়েন করেছিলেন, এবং আমরা দেখতে পাবো 1992 সালে এই শব্দটিকে তিনি কয়েন করেছিলেন, এবং তিনি এখানে দেখানোর চেষ্টা করেছিলেন যে 1990 সাল থেকে থার্ড ওয়েভ কবে থেকে শুরু হচ্ছে, 1990 সালে, 1990 অনওয়ার্ডস, 1990 অনওয়ার্ডস এর টাইম পিরিয়ডটিকে থার্ড ওয়েভ হিসেবে দেখানো হয়েছে। যদিও পরবর্তীকালে আরো ফোর্থ ওয়েভ তৈরি করা হয়েছে, আমি সেই আলোচনাতে আসছি, আমরা এই ফোর্থ ওয়েভের যুগে এখন আছি। তো যাই হোক, ফোর্থ ওয়েভের এখন ওয়েভের মধ্যে আমরা বিলং করছি, এবং এই এখানকার কতগুলো প্রবলেম যেগুলো আমরা প্রত্যেকদিন ফেস করছি সেগুলো সম্পর্কে বলবো। তো থার্ড ওয়েভে আমরা কি দেখতে পাচ্ছি, 1990 সালে এটা উঠে আসলো, অ্যালাইস ওয়ালকারের একটা টার্মিনোলজি, এই থার্ড ওয়েভ শব্দটিকে তিনি কয়েন করলেন, এবং এখানে তিনি বলার চেষ্টা করলেন যে ঠান্ডা যুদ্ধের পরবর্তীকালীন যে পরিস্থিতি, কোল্ড ওয়ারের যে পোস্ট কোল্ড ওয়ার যে পিরিয়ড বা গ্লোবাল যে পলিটিক্স বা যে ধরনের সিচুয়েশন এখানে এস্টাবলিশড হয়েছে, সেটা আমরা দেখতে পাবো যে অনেক কিছুর হাল হকিকত বদলে দিয়েছে, অর্থাৎ একটা নতুনত্ব আছে এখানে। তো সেই নতুনত্বের ভাবনা থেকে আমরা দেখতে পাবো কি যে এটাকে অ্যাড্রেস করা দরকার, এবং তারা এখানে এসে রিয়েলাইজ করার চেষ্টা করছে কি, মেন ফোকাসটা কি ছিল তাদের, মেন ফোকাসটা এটাই ছিল যে তারা বলার চেষ্টা করছে, তারা এখানে বলার চেষ্টা করছে তারা এখানে বলার চেষ্টা করছে কি, তারা এখানে বলার চেষ্টা করছে যে ফার্স্ট এবং সেকেন্ড ওয়েভ, তারা যে প্রবলেম গুলোকে অ্যাড্রেস করতে পারলো না, বিশেষ করে যে লিমিটেশন গুলো তাদের মধ্যে দেখা গেছিল। কি কি লিমিটেশন দেখা গেছিল? লিমিটেশন গুলো দেখা গেছিল এটাই যে ফার্স্ট ওয়েভের মধ্যে লিমিটেশন ছিল এটাই যে তারা পলিটিক্যাল রাইটস এর মধ্যে সীমাবদ্ধ ছিল, এবং সেকেন্ড ওয়েভের মধ্যে লিমিটেশন দেখা গেছে, এবং আরেকটা লিমিটেশন তার মধ্যে দেখা গেছিল যে তাদের, এবং শুধু তাদের নয়, সেকেন্ড ওয়েভের মধ্যে একটা কমন ছিল এটা। তো সেকেন্ড প্রবলেমটা এটা উঠে এসেছিল যে তারা ডেভেলপ কান্ট্রিজ গুলির মহিলারাই শুধুমাত্র তারা কিন্তু তাদের পলিটিক্যাল রাইটস বা ইকুয়ালিটি নিয়ে তারা চিৎকার চেঁচামেচি করেছে, এবং তার সুযোগ সুবিধাটাও তারাই পেয়েছে। কোন রকম ভাবে ডেভেলপিং কান্ট্রিজ যেগুলো আছে তারা কিন্তু পায়নি, বা যেটাকে বলা যেতে পারে যে ওই ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের যে ধরনের যে আইডিয়া, যেটাকে বলা হয় যে হোয়াইটনেস, যে সাদা চামড়ার মহিলারাই শুধু বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা পেয়েছে।
সাদা চামড়ার মহিলারাই শুধুমাত্র এখানে ইকুয়ালিটি পেয়েছে, তারা পলিটিক্যাল রাইটস পেয়েছে, তাদের বিভিন্ন ধরনের ডিসক্রিমিনেশন গুলো তারা জনসমক্ষে এসে বলার সুযোগ পেয়েছে। থার্ড ওয়ার্ল্ডের মহিলা যারা আছেন, বা বলতে পারো যে আরো বিভিন্ন ধরনের যে ব্ল্যাক মহিলা যারা আছেন, ব্ল্যাক যারা তাদের গায়ের কালার হতে হচ্ছে কালো, তো কালোটা খারাপ নাই, আসলে এটাকে খারাপ হিসেবেই দেখানো হতো, সেই কারণে তাদেরকে এখানে কিন্তু ওই আগের দুটো ফেমিনিস্ট ওয়েব তারা কিন্তু এদের অধিকারগুলোকে এক প্রকার অধিকার হিসেবেই মনে করতো না, ফলে তারা আলোচনার কেন্দ্রবিন্দুতে আসেনি। কিন্তু থার্ড ওয়েবে এসে দেখা যাচ্ছে কি যে না, এখন এখন যেহেতু গ্লোবাল পলিটিক্স অনেক কিছু বদলেছে এবং কোল্ড ওয়ারের পরিস্থিতিটাও অনেক কিছু বদলেছে, এখন আমরা দেখতে পাচ্ছি, এবং গ্লোবাল পলিটিক্সটা ইকোনমিও বদলেছে, স্বাভাবিকভাবে আমরা দেখতে পাচ্ছি যে এই ধরনের এই এই তৃতীয় বিশ্বের মহিলারা, ব্ল্যাক মহিলারা বা তৃতীয় বিশ্বের মহিলারা, তারা কিন্তু এখন রিয়েলাইজ করছে যে তারা তাদের নিজেদের অধিকারগুলো চায়। কি ধরনের অধিকার? যে তারা হচ্ছে ইকুয়ালিটি চায় সবার প্রথমে, তারা ওই ডেভেলপ কান্ট্রিজের মহিলাদের মতো নিজেদের দাবি দেওয়া তারা কিন্তু চায়, তারা পূরণ করতে চায়। এবং এটা তারা পূরণ করতে পারছে এই কারণেই, বা বলতে পারছে এই কারণেই, যে তারা, আমরা দেখতে পাবো 1968-এ অলরেডি ইন্টারনেট তৈরি হয়ে গেছিল। 68-এ, সেই 68-এ তৈরি হওয়া ইন্টারনেট আমরা দেখতে পাবো যে 90s-এর ডিকেডসে এসে, 1990-এর দশকে এসে আমরা দেখতে পাচ্ছি কি যে এমন একটা গ্লোবাল প্ল্যাটফর্ম তৈরি করছে, যে প্ল্যাটফর্মের মধ্য দিয়ে একটা কমননেস তৈরি হচ্ছে, কমননেস, একটা 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 ইউনিফিকেশন ঘটছে বলতে পারো, যে মহিলা মানে মহিলা, মহিলা আর এখন সেখানে কালো চামড়া সাদা চামড়া বলে বিবেচিত হবে না, কারণ ওই ডিভিশনস গুলো, ওই বাউন্ডারি গুলো, ওই এখানে ওই দেশের সীমানা গুলো এখানে কিন্তু এক প্রকার হারিয়ে গেছে। এখানে এমন একটা ভার্চুয়াল একটা সোসাইটি তৈরি হয়েছে, যে ভার্চুয়াল সোসাইটির কোনো রকমের কিন্তু বাউন্ডারি নেই, বাউন্ডারি লেস একটা সোসাইটি তৈরি হয়েছে, বর্ডার লেস সোসাইটি তৈরি হয়েছে, ফলে তুমি এখানে ডিভিশনসটা করতে পারবে না, ডিভিশন করতে পারবে না যে তুমি সাদা চামড়ার তুমি কালো চামড়ার। এখানে ডিভিশনস গুলো কিন্তু, বা ওই লাইনটা, ডিভিশন লাইনটা কিন্তু, ডিভাইডিং লাইনটা কিন্তু এখানে এক প্রকার হারিয়ে গেছে। তো যেহেতু হারিয়ে গেছে, একটা কমন প্ল্যাটফর্ম এটা তৈরি করতে পেরেছে, এবং এখানে আমরা দেখতে পাবো যে মহিলারা এখন ইউনাইটেডলি তারা কি করতে পারছে, যে তারা মহিলা, এটাই তাদের পরিচয়, এই পরিচয়ে তারা এখন কি করছে না, ইররেসপেক্টিভ অফ এনি ক্লাস, ইররেসপেক্টিভ অফ এনি নেশন, ইররেসপেক্টিভ অফ এনি রেস, ইররেসপেক্টিভ অফ এনি ল্যাঙ্গুয়েজ, তারা কিন্তু এখন কি করছে, বা কাজ, তারা কিন্তু এখন নিজেদের দাবিগুলো তারা কিন্তু ইন্টারনেটে এসে এখন কিন্তু পোস্ট করতে পারছে। অর্থাৎ এক প্রকার তারা বিভিন্ন ধরনের ব্লগস লিখছে, যে একটা ব্লগস আমেরিকা থেকে যখন লেখা হচ্ছে, সেই ব্লগসটা ইন্ডিয়ার ডেভেলপিং কান্ট্রিজের কালো চামড়ার মহিলারা, বা আফ্রিকার কালো চামড়ার মহিলারাও, বা পিছিয়ে পড়া জাতি যাদেরকে বলা এতদিন বলে গালিগালাজ করা হয়েছে, বা পিছিয়ে রাখা হয়েছে, তারাও কিন্তু আজকে সেটা দেখতে পাচ্ছে, পড়তে পারছে। তো তারা তাদেরকে দেখে প্রভাবিত হচ্ছে, অর্থাৎ ডেভেলপ কান্ট্রিজের মহিলাদের দেখে তারাও কিন্তু প্রভাবিত হচ্ছে, এবং এদেরও প্রবলেমস গুলো এরা গিয়ে কি করতে পারছে না, ইন্টারনেটে এসে লিখতে পারছে। যদিও এখানে একটা লিমিটেশন, এটা আমরা দেখতে পাবো যে শুধুমাত্র এই দেশগুলিতে যদিও এটা ছড়িয়ে পড়লো, এই রেসগুলির মহিলারাও হয়তো সেখানে, বা কালো চামড়ার মহিলারাও সেখানে পার্টিসিপেট করার সুযোগ পেলো, তারপরও আমরা দেখতে পাবো এগুলো কতগুলো শহরের মধ্যেই সীমাবদ্ধ। কেন? কারণ ইন্টারনেট সেই সময় শহরের মানুষরা এক্সেস করার সুযোগ পেয়েছিল। 1990-এর দশকের যদি কথা বলো, তখন আর কম্পিউটারে, এখন তো মোবাইল ফ্রেন্ডলি আমাদের অ্যাপ্লিকেশন চলে এসেছে, মোবাইল ফ্রেন্ডলি টুলস চলে এসেছে, যেমন মোবাইল ফোন যেটাকে আমরা বলছি। তো মোবাইল ফোন, এখন সেলফোন চলে এসেছে, সেই সেলফোনের মধ্যেই এখন আমরা ইন্টারনেট ব্যবহার করছি, বিভিন্ন ধরনের টুলস ব্যবহার করছি। তখন শুধুমাত্র ওই কম্পিউটারের একটা বাক্স আসতো, সেই বাক্সের মধ্যেই তোমাকে ইন্টারনেট সার্ভিস পেতে হতো, সেই সার্ভিসকে তুমি ওখানে ব্যবহার করে, ইন্টারনেট পরিষেবা থাকলে তবেই যে তুমি ইন্টারনেটে বা ওই গ্লোবাল ওয়ার্ল্ডের নাগরিক হতে পারবে, তুমি তোমার নিজের দাবি দাওয়াগুলো তুলে ধরতে পারবে। তো ফলে আমরা দেখতে পেয়েছি যে সেই সময় গ্লোবাল সিটিজের মহিলারা, যারা ওই গ্লোবাল সিটিজে যে সমস্ত দেশগুলোর পার্টিসিপেশন ছিল, অর্থাৎ বিশ্বের বিভিন্ন দেশগুলো যেগুলো হচ্ছে গ্লোবাল সিটিজ হিসেবে বিবেচিত হতো, সেই দেশগুলোর মহিলারাই শুধুমাত্র কিন্তু এর সুযোগ সুবিধাটা পেয়েছিল, এবং তারা এখানে ইউনাইটেডলি তারা কিন্তু তাদের নিজেদের ওই রেস, তাদের নিজেদের আইডেন্টিটি, এগুলোর ঊর্ধ্বে উঠে তারা এক প্রকার একটা কমন আইডেন্টিটি, যে তারা হচ্ছে মহিলা, তো এই কমন আইডেন্টিটি তুলে ধরে তারা কিন্তু একটা গ্লোবাল লেভেলে একটা প্ল্যাটফর্ম তৈরি করতে পেরেছিল, একটা গ্লোবাল ভয়েস তৈরি করতে পেরেছিল। তো এখানে তারা বেসিক আইডিয়াটা তাদের এটাই ছিল, যে তারা আর কোনো রকম ভাবে মহিলা বলে বঞ্চিত, তারা কালো বলে বঞ্চিত হচ্ছে যেটা, সেটা যেন না হয়, তারা এই সমস্ত দেশগুলোর যে কালচার গুলো আছে সেগুলোর কারণে যে বঞ্চিত হচ্ছে সেটা যেন না হয়। এবং আমরা দেখতে পাবো কি যে এবং আমরা দেখতে পাবো যে বিভিন্ন ধরনের লিঙ্গ ভিত্তিক, শ্রেণী ভিত্তিক যে বৈষম্যগুলো তারা ফেস করছে সেগুলো যেন আর না করে। তো এগুলো আমরা দেখতে পাবো যে এগুলোকে তারা কিন্তু তুলে ধরেছে এখানে। তো মেইন ফোকাসটা তাহলে কি ছিল? মেইন ফোকাসটা এখানে ছিল জেন্ডার রেস জেন্ডার, তারপরে কি কি ছিল? তারপরে ক্লাস। তো
তো এগুলোকে বেস করে যে তারা যে বিভিন্ন সময় মানে এর আগের যে দুটো ওয়েভে তারা বিভিন্ন দেশের এই ডেভেলপিং কান্ট্রিজ গুলোর মহিলারা যে সুযোগ সুবিধা পায়নি, সেখানে এবার তাদের নিজেদের সুযোগ সুবিধাগুলো কিন্তু সিকিউর করা হচ্ছে। এইগুলো আমরা কিন্তু এখানে দেখতে পাবো। ঠিক আছে, এগুলো আমরা এখানে দেখতে পাবো। বা ব্ল্যাক উইমেন্স, আরো একটা বলতে পারো ব্ল্যাক, এই শব্দটিকে প্রপারলি ব্যবহার করো, ব্ল্যাক উইমেন। তো এইগুলো এই এই শব্দগুলোর উপর ফোকাস করে এখন তারা কি করছে না, তারা নিজেদের যে ইকুয়ালিটি দরকার সেগুলো তারা কিন্তু এখন বোঝাতে চাইছে, বোঝাতে পারছে। তো এগুলো আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি। এখানে যে সমস্ত থিঙ্কার্সরা খুব গুরুত্বপূর্ণ বা ফেমিনিস্ট থিঙ্কার্সরা খুব গুরুত্বপূর্ণ, তাদের মধ্যে যেমন হচ্ছে ক্যামিলে পালিয়া, বাংলায় লিখছি আমি, একটু তোমরা পরে এটা দেখে নিও। এখানে বাংলাতে লেখা আছে, আমি পরে ইংলিশে এগুলো ট্রান্সলেট করে দেবো। ঠিক আছে, কালপুরুষ ক্যামিলে ক্যামিলে পালিয়া, ক্যামিলে পালিয়া, নাওমি উলফ, হ্যাঁ নিয়ে আসুন। এই সমস্ত থিঙ্কারদের নামগুলো কিন্তু এখানে খুব গুরুত্বপূর্ণ, এবং এখানে এক প্রকার এটা তারা এটাও এখানে এক প্রকার এটাও আমরা দেখতে পাবো। এক সেকেন্ড দাঁড়িয়ে যাও, এক সেকেন্ড। এই সমস্ত থিঙ্কারদের বইয়ের নামগুলো আমি তোমাদের পরে দিয়ে দেবো। এখানে মোটামুটি খালি এগুলো জেনে নাও যে এই সমস্ত আইডিয়াগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তো এই সমস্ত বিষয়গুলো এখানে থার্ড ওয়েভ হিসেবে উঠে এসেছে। অনেকে এটাকে এখনো বলার চেষ্টা করে থার্ড ওয়েভ নাকি কন্টিনিউ হচ্ছে, যেহেতু ইন্টারনেটের পিরিয়ডে এটা শুরু হয়েছিল। অনেকে আবার বলার চেষ্টা করে যে না, ফোর্থ ওয়েভ এটা কিন্তু শুরু হয়ে গেছে। ফোর্থ ওয়েভ শুরু হয়েছে, তার কারণ হচ্ছে যে থার্ড ওয়েভের থেকে ফোর্থ ওয়েভের প্রবলেমস গুলো অনেক ডিফারেন্ট। তার অন্যতম কারণ হচ্ছে যে এতদিন মহিলারা থার্ড ওয়েভে আমরা দেখতে পাচ্ছি যে সোশ্যাল লাইফে, তাদের পার্সোনাল লাইফে, তাদের রিজিওনালি বা একেবারে ফিজিক্যাল ফিল্ডে বলতে পারো, ফিজিক্যাল ফিল্ডে যে সমস্ত প্রবলেমস গুলো তারা ফেস করেছে, সেগুলোকেই তারা ইন্টারনেটকে ব্যবহার করে তারা কিন্তু সেগুলোকে কি করেছে, অ্যাড্রেস করার চেষ্টা করেছে, সেগুলোকে তারা একটা সলিউশন খোঁজার চেষ্টা করেছে। সেখানে একটা গ্লোবাল প্ল্যাটফর্ম তৈরি করে তারা গ্লোবালি তারা একটা ভয়েস তৈরি করার চেষ্টা করেছে। ফোর্থ ওয়েভটা কেন তৈরি হয়েছে, তার বা থার্ড ওয়েভ থেকে ফোর্থ ওয়েভটা ভিন্ন কেন, ভিন্ন হওয়ার অন্যতম কারণ হচ্ছে এদের আর্গুমেন্টটা হচ্ছে যে এখন মহিলারা এই ভার্চুয়াল সোসাইটিতে এসে তাদের নিজেদের মানে লিবার্টি তারা যখন এনজয় করছে বিভিন্ন ধরনের, একজন সাধারণ মানুষ হিসেবে, এখানেও তারা কিন্তু এক প্রকার কি হচ্ছে, বিভিন্ন ধরনের তারা কিন্তু বৈষম্যের শিকার হচ্ছে, বিভিন্ন ধরনের তারা কিন্তু অ্যাবিউজ হচ্ছে, বিভিন্ন রকম ভাবে তারা কিন্তু তাদের নিজেদের হিউম্যান রাইটস কিন্তু সেখানে বা সিকিউরিটি বা প্রাইভেসি সেখানে কিন্তু এক প্রকার চ্যালেঞ্জের মুখে পড়ছে। কি ধরনের প্রবলেম এখানে উঠে আসছে, প্রবলেম গুলো তারা এখানে বলা হচ্ছে যে বিভিন্ন ধরনের, যেমন হচ্ছে যেমন এখনকার দিনে তোমরা দেখবে প্রবলেমস গুলো ফোর্থ ওয়েভের শব্দগুলো আমি লিখলাম না, এখানে শুনে নাও এই গল্পটা। যে ফোর্থ ওয়েভে এসে এখন আমরা দেখতে পাচ্ছি যে মহিলারা কি হচ্ছে না, তাদের যেমন পর্নোগ্রাফির ইস্যু, যে বারে বারেই দেখবে একজন মহিলারই দেখবে সেখানে কিছু নুড হয়তো ছবি সেখানে পোস্ট করা হচ্ছে, ভিডিও পোস্ট করা হচ্ছে, এবং তাকে তার সম্মানহানি করানো হচ্ছে, সম্মান নষ্ট করা হচ্ছে। তো বা কোনো একজন মহিলাই বারে বারে দেখবে নেগেটিভলি চর্চাই হচ্ছে, কোনো একটা ঘটনা ঘটেছে, বা কোনো একটা নুড হয়তো ভিডিও হয়তো সেখানে পোস্ট করা হয়েছে, পুরুষটিকে যত না গালমন্দ করা হয়, বা হয়তো করা হয় না, হয়তো কি করাই হয় না, কিন্তু দেখবে মহিলাটিকে সেটা কিন্তু মানে পুরুষটির কোনো অপরাধ সেখানে দেখা হয় না, কিন্তু মহিলাটির অপরাধ সেখানে কিন্তু খোঁজা হয়। বা তারপরেও আমরা দেখতে পাবো, বা তার ঊর্ধ্বেও আমরা দেখতে পাবো যে বারে বারেই পার্সোনাল কিছু এখানে কিছু কি করা হয়, যে ভিডিও বা হয়তো পিকচার সেখানে কিন্তু পাবলিক করে দিয়ে কি করা হয়, তার সম্মানহানি করা হয়। এই ধরনের ঘটনাগুলো আমরা দেখতে পাবো। মহিলাদের বিরুদ্ধে কুৎসা সেখানে ছড়ানো হয়। তারপরে আমরা দেখতে পাবো যে বিভিন্ন ধরনের তারা সোসাইটিতে, এই ভার্চুয়াল সোসাইটি ফিল্ডে এসে আমরা দেখতে পাবো তারা বিভিন্ন ধরনের বুলির শিকার হয়। তারা যেমন দেখতে পাবো আমরা তারা এখানে যে বডি শেমিং এর শিকার হয়। বডি শেমিং, যে বডি শেমিং কথার অর্থ হচ্ছে যে তারা হচ্ছে তাদের কেউ হয়তো দেখতে একটু মোটা,
হ্যাঁ, যে একটুখানি তার হেলথ হয়তো বেশি, একটুখানি শরীরের ওজন হয়তো বেশি, শরীরের আকৃতিটা হয়তো একটুখানি বড়, সে দেখতে হয়তো কালো। তো বিভিন্ন রকম ভাবে হচ্ছে কি হচ্ছে, তাকে হয়তো বিভিন্ন ধরনের, বা হয়তো হাইটে একটু শর্ট, তো এই ধরনের ঘটনাগুলোকে, এই ধরনের বিষয়গুলোকে এখানে কিন্তু তুলে ধরে তাকে কি করা হয় না, আন্ডার এস্টিমেট করা হয়, তাকে ছোট করা হয় এবং তাকে নিয়ে বুলি করা হয়। তো এগুলো এক ধরনের নতুন ধরনের অপরাধ, যেগুলো কি হচ্ছে না এই ভার্চুয়াল সোসাইটিতে এসে আরো অনেক ধরনের বৃদ্ধি পেয়েছে, এবং এবং এক প্রকার মহিলাদের আইডেন্টিটিটাকে এক প্রকার কিন্তু ক্রাইসিসের মধ্যেও ফেলে দেওয়া হচ্ছে। তো যে যে প্ল্যাটফর্মটিকে ব্যবহার করা হয়েছিল মহিলাদের প্রবলেম গুলোকে অ্যাড্রেস করার জন্য, সেই সোসাইটিটাই আজকে আমরা দেখতে পাবো যে আজকে মহিলাদের ডিসক্রিমিনেশনকে প্র্যাকটিস করার একটা প্ল্যাটফর্ম হয়ে দাঁড়িয়েছে। তো এখানে আমরা দেখতে পাবো যে এগুলো এই ঘটনা, এবং এবং তারা প্রত্যেকে প্যারালালি, যদিও তারা এখানে এটাকে এই প্ল্যাটফর্মটিকেও আবার ব্যবহার করছে যে গ্লোবাল একটা ভয়েস তৈরি করার ক্ষেত্রেও। রিসেন্টলি তোমরা 2000 সম্ভবত 17 সাল নাগাদ তোমরা দেখবে মিটু মুভমেন্ট শুরু হয়েছিল, 16 সাল নাগাদ বোধহয় শুরু হয়েছিল মিটু মুভমেন্ট। শুনেছো মিটু মুভমেন্টের নাম? কে কে শুনেছো মিটু মুভমেন্টের নাম? হাত তোলো দেখি। মিটু মুভমেন্ট, তো মিটু মুভমেন্ট তোমরা দেখবে, মিটু মুভমেন্ট শুরু হয়েছে এখানে। মিটু মুভমেন্টটা হচ্ছে যে ওই ওয়ার্ক প্লেসে বিভিন্ন ধরনের, বা স্কুল কলেজে মহিলারা বা মেয়েরা তারা কি করছে যে বিভিন্ন রকম ভাবে বিভিন্ন সময়ে তারা তার নিজের টিচারের মাধ্যমে, বা তার টিচারের দ্বারা, কিংবা তার সহপাঠীর দ্বারা, কিংবা তার বসের দ্বারা বিভিন্ন সময় বিভিন্ন রকম ভাবে মানসিক শারীরিক নির্যাতনের শিকার হয়েছে। তো এই ঘটনাগুলো কিন্তু তারা কিন্তু এই ভার্চুয়াল সোসাইটিতে এসেও কিন্তু তুলে ধরে একটা গ্লোবাল একটা কিন্তু প্ল্যাটফর্মও গড়ে তুলতে পারছে, একটা ভয়েস গড়ে তুলতে পারছে, এবং তারা কিন্তু এক প্রকার বলতে পারে যে নিজেদের প্রবলেম গুলোকে সলভ করারও একটা কিন্তু সলিউশন এখানেই পাচ্ছে। তো থার্ড ওয়েভ থেকে ফোর্থ ওয়েভের ডিফারেন্সটা এখানে যে থার্ড ওয়েভে সেই সময় শুধুমাত্র কম্পিউটার বেস ছিল, লিমিটেড ছিল শুধুমাত্র শহরগুলির মধ্যে এবং গ্লোবাল সিটিজ যেগুলো সেগুলোর মধ্যেই। এখন গ্লোবাল সিটিজের বাইরে বেরিয়ে এসেও এখন আমরা দেখতে পাবো যে ছোট ছোট শহরের মহিলারাও কিন্তু সেখানে কিন্তু তাদের নিজেদের দাবিগুলো পেশ করতে পারছে, প্রবলেমস গুলো সেখানে তুলে ধরতে পারছে, এবং তারা কিন্তু নিজেদের প্রবলেমস গুলোকে অ্যাড্রেস করতে পারছে। এগুলো আমরা দেখতে পাচ্ছি, এবং এই প্ল্যাটফর্মটা ইটসেলফ আমরা দেখতে পাবো একটা কিন্তু ডিসক্রিমিনেশনস এর একটা কিন্তু ফিল্ড হয়ে দাঁড়িয়েছে। একটা মহিলাদেরকে বিভিন্ন রকম ভাবে তাচ্ছিল্য করার, বডি শেমিং করার, এগুলো কিন্তু একটা, বা তাদের আইডেন্টিটিটাকে এখানে এক প্রকার সেই আইডেন্টিটিকে থ্রেট দেওয়ার একটা কিন্তু প্ল্যাটফর্ম হয়ে দাঁড়িয়েছে। এই সমস্ত ঘটনাগুলো এখানে কিন্তু উঠে এসেছে, এগুলো আমরা এখানে দেখতে পাবো। তো এই বিষয়গুলো আমাদের বলে দেয় যে এটা কিন্তু থার্ড ওয়েভ থেকে একেবারে ভিন্ন, এবং এর প্রবলেমস গুলো ভিন্ন, এবং এটাকে অ্যাড্রেস করার জন্য নতুন নতুন কিন্তু ল এর প্রয়োজন আছে, এবং এই ল গুলোকেও এমন রকম ভাবে তৈরি করতে হবে যে ল গুলো আর ওই রাতারাতি, মানে একটা ল তৈরি হয়ে গেলে, আগেকার দিনে তোমরা দেখেছো যে যেমন আমাদের সিআরপিসি কত 1860 সালে তৈরি হয়েছিল, 1860 তৈরি হয়েছে, সেই সিআরপিসি এখনো চলছে। ব্রিটিশরা তৈরি করে গেছে 1860 সালে সেই ক্রিমিনাল প্রসিজিয়ার, সেই ক্রিমিনাল প্রসিজিয়ার এখনো চলছে। সেই নিয়ম কানুনকে ফলো করেই, সেই লকে ফলো করে এখনো আমাদের পানিশমেন্ট দেওয়া হয়। বাট এখন আমরা মানে 1860 থেকে কতটা সময় অতিবাহিত হয়ে গেছে, কিন্তু সেগুলোকে সংশোধন করার কাজ করি না, করছি না। রিসেন্টলি পার্লামেন্টে এটা হলো, তোমরা দেখলে। তো এইরকম ভাবে এখানেও এটা একটা প্রবলেম উঠে আসছে, এটাও আমরা দেখতে পাবো যে কি প্রবলেমস এখানে এটা উঠে আসছে, যে এই ইন্টারনেট যেভাবে নিজেকে রাতারাতি ট্রান্সফর্ম করতে পারছে, যেভাবে তার ক্যারেক্টার বদলাচ্ছে, যেভাবে তার মধ্যে রাতারাতি চেঞ্জেস আসছে, যেভাবে সেটা একটা ডাইনামিক, তার মধ্যে একটা ক্যারেক্টার আছে। তো সেই ডাইনামিক ক্যারেক্টারকে এখানে যদি তোমাকে অ্যাড্রেস করতে হয়, বা এই ডাইনামিক ক্যারেক্টারের মধ্যে যেভাবে রাতারাতি ডেভেলপমেন্ট ঘটছে, সেই ডেভেলপমেন্ট গুলোর মধ্যে দিয়ে বারে বারে দেখা যাচ্ছে কি, আমি তোমাদের বারবারই বলেছি যে যখনই কোনো বড় বড় ডেভেলপমেন্ট হয়, তখন অবশ্যই সেখানে ডেভেলপমেন্টটা ইকোনমিক পার্সপেক্টিভ থেকেই হয়, যে যারা ডেভেলপ করছে তারা তাদের নিজেদের ইকোনমিক্যাল ডেভেলপমেন্ট ঘটানোর জন্য সেই ডেভেলপমেন্ট গুলো করার চেষ্টা করেছে। অর্থাৎ ধরো আজকে যদি ফেসবুক আজকে যদি বড় কোনো ডেভেলপমেন্ট নিয়ে আসে, তাহলে সেই ডেভেলপমেন্টটা নিয়ে এসেছে তার অন্যতম কারণ যে তাকে ইকোনমিক্যালি আরো অনেক কিন্তু প্রোগ্রেস করতে হবে, তাকে আরো অনেক লাভ মুনাফা অর্জন করতে হবে। তো সেটা যখন করবে, তখন সে কি করবে না, তখন সে তার নিজের কাজের এরিয়াটিকে বাড়ানোর চেষ্টা করবে, তার সার্কেলটিকে আরো অনেক কিন্তু বড় করার চেষ্টা করবে। তো স্বাভাবিকভাবে সেখানে আরো অনেক ভালনারেবল সেকশনের মানুষরা তাদের নিজেদের প্ল্যাটফর্ম পাবে, এটাকে নিজেদের ব্যবহার করার জন্য, নিজেদের প্রবলেমস গুলোকে তুলে ধরার জন্য। কিন্তু যখন এই প্রবলেমসটা, এই সুযোগটা তারা পাবে, প্যারালালি আমরা এটাও দেখতে পাবো যে তাদের তাদের নিজেদের প্রবলেমস গুলোকে তুলে ধরার যেমন জায়গা পাবে, তারা প্যারালালি তাদের নিজেরা আবার প্রবলেমসের শিকারও হবে। অর্থাৎ তাদের নিজেদেরকে কিন্তু সেইখানে আবার দেখা গেল নতুন কোনো প্রবলেমসে ফেসে যেতে হবে, বা ফেসে যেতে হয়, প্রবলেমে পড়তে হয়। তো এইরকম ভাবে আমরা দেখতে পাই যে ইন্টারনেট যত রকম ভাবে নিজেকে তৈরি করছে, যেভাবে ইন্টারনেটের আইডিয়া গুলো, ইন্টারনেটের মধ্যে বিভিন্ন ধরনের মানুষের যে লিভিং স্ট্যান্ডার্ড যেভাবে বৃদ্ধি পাচ্ছে, বিভিন্ন ধরনের অপরচুনিটিস তৈরি হচ্ছে, বিভিন্ন ধরনের সেখানে অ্যাপ্লিকেশন তৈরি হচ্ছে,
ইনস্ট্যান্ট মেসেজিং সিস্টেম যেভাবে তৈরি হচ্ছে সেগুলো কিন্তু এক প্রকার ভয়াবহ বটে। এগুলো এক প্রকার ডেমোক্রেসির জন্য বা মহিলাদের রাইটস এর জন্য এগুলো এক প্রকার খতরনাক বলা যেতে পারে, এক প্রকার খারাপও বটে। যে যদি কোনো কেউ ইন্টেনশন এটা নেয় যে কোনো একজন মহিলার সে সম্মান নষ্ট করবে, তাহলে জাস্ট 10টা সেকেন্ড তার জন্য এনাফ। এবার এই 10 সেকেন্ডের মধ্যে একটা আইন কিন্তু এত শক্তিশালী নয় যে 10 সেকেন্ডের মধ্যে হয়তো 10 সেকেন্ডের মধ্যে যে ঘটনাটা ঘটেছে সেটা হয়তো 50 কোটি মানুষের কাছে হয়তো সেটা স্প্রেড হয়ে গেছে, যে এসএমএসটা বা যে ভিডিওটা সেটা হয়তো সে এই দেখা যাবে যে আমাদের আইনগুলো 10 দিনে হয়তো সেটাকে অ্যাড্রেস করতে পারছে না, দেখা যাবে যে সেটা 10 মাসেও সেটাকে কিন্তু ট্রেস করতে পারছে না যে এই ঘটনাটা ঘটেছে কোথা থেকে, কে এই ভিডিওটা লিক করেছে, কে এর অরিজিনাল সোর্সটা কোথায়, এটা কিন্তু খুঁজে পাওয়াটাই মুশকিল হয়ে যায়। দেখা যাবে কি যে আমাদের আইন কানুনগুলো এতটাই উইক যে ফলে আরেকটা নতুন ধরনের প্রবলেমস উঠে এসেছে, যে এই প্ল্যাটফর্মস গুলিকে ব্যবহার করে এই ভালনারেবল সেকশন যারা আছে, বিশেষ করে মহিলাদের কথা বলা যেতে পারে, শিশুদের কথা বলা যেতে পারে, বয়স্কদের কথা বলা যেতে পারে, তাদের নিজেদের পার্সোনাল ডেটা, তাদের নিজেদের প্রাইভেসি, তাদের নিজেদের রাইটস ইন জেনারেল, সেগুলো কিন্তু এক প্রকার চ্যালেঞ্জের মুখে নতুন রকম ভাবে পড়ে গেছে। এগুলোকে কিভাবে অ্যাড্রেস করা যেতে পারে সেটাও একটা নতুন কনসার্ন এই নতুন ইন্টারনেট সোসাইটির মধ্যে, এই ডিজিটাল সোসাইটির মধ্যে, ইনফরমেশন সোসাইটি, যেটিকে ম্যানুয়াল ক্যাস্টেল বলার চেষ্টা করেছেন, যেটা আমার নিজের পিএইচডি থিসিসের, যেটা তোমরা জানো যে যেটা লিখে আমি নিজে ডক্টরেট হয়েছি। তো সেখানেও কিন্তু এই থিওরিটাকেই আমি ব্যবহার করেছি, এগুলোই দেখিয়েছি যে এগুলো কিন্তু একটা কমন কনসার্ন, এগুলো একটা নতুন উদীয়মান প্রবলেম। আমাদের দেশগুলো, আমাদের ডেমোক্রেটিক সিস্টেম সেরকম ভাবে এত রকম ভাবে ভাইব্রেন্ট নয় যে সেগুলোকে অ্যাড্রেস করবে। যাই হোক, এইরকম ভাবে আমরা দেখতে পাবো একটা ফোর্থ ওয়েভ অফ ফেমিনিজমের একটা কিন্তু একটা কনসেপ্ট গড়ে উঠেছে, একটা ওয়েব গড়ে উঠেছে, যে ওয়েবের মধ্যে এই ধরনের প্রবলেমস গুলো আমরা দেখতে পাই। প্যারালালি এই প্রবলেমস গুলোকে সলিউশন দেওয়ার মতো এটাও হয়তো অনেকটা যোগ্য, বাট সেই রকম ভাবে বা এতটা হয়তো সেখানে মানে ইকুয়ালি যোগ্য নয়। যতটা হয়তো ক্ষতি তোমার হয়ে যাবে ততটা হয়তো সমাধান তোমার ইন্টারনেট করতে পারবে না। তুমি কোনো একটা ডেটা যদি তোমার ভুল করেও যদি আজকে ইন্টারনেটে চলে যায়, তাহলে তোমার রাইটস নেই যে সেটা তুমি ডিলিট করে দেবে। যেমন এটা নিয়ে একটা সুপ্রিম কোর্টের জাজমেন্ট এসেছে, রাইট টু ফরগটেন, আর্টিকেল 21 এর মধ্যে জায়গা পেয়েছে। তোমরা শুনেছো কিনা জানি না, এগুলো শুনে নাও, আগামী দিনে এগুলো আর্টিকেল 21 এর মধ্যে থেকেই তোমাদের জিজ্ঞেস করবে, পরীক্ষায় আসবে। রাইট টু ফরগটেন কখন আসলো? এটা জাজমেন্টটা এসেছিল পুত্তুস্বামী ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া 2017 সালে যে জাজমেন্টটা এসেছিল সেই সময়। রাইট টু ফরগটেন কি সেই কনসেপ্ট জানা আছে কারো? রাইট টু ফরগটেন এর কনসেপ্ট কারো জানা আছে? কারো জানা নেই? মানে রাইট টু আমি ফরগটেন ইন্টারনেটে কিছু পোস্ট করেছি, দিয়ে ওটা আমি ডিলিট করিনি, কিন্তু এখন যদি আমার স্টান্স বদলে যায় ওটাকে পিছন থেকে নিয়ে এসে আমার এগেনস্টে কোনো কেস করা যাবে না। মানে আমি ভুলে গেছি যে আমি এটা পোস্ট করেছিলাম। ওই রকম ঠিক নয়। এটা হচ্ছে যে আমি যদি চাই যে আমি সেটা ডিলিট করে দেবো, আমি চাইছি না আমার কোনো ইনফরমেশন আমি সেখানে থাক, কারণ এর ইনফরমেশনটা যেহেতু আমার, স্বাভাবিকভাবে সেই ইনফরমেশনস এর উপরে আমার সম্পূর্ণ অধিকার আছে যে সেটা থাকবে কি থাকবে না। কিন্তু দেখা যায় কি যে একবার যদি কোনো কিছু তুমি পোস্ট করে দিয়েছো বা কোনো রকম ভাবে কেউ পোস্ট করে দিয়েছে, লিক করে দিয়েছে, তাহলে দেখবে এই ইন্টারনেট থেকে সেটা কিন্তু আর মুছে যায় না, মুছে যায় না। এটা উদাহরণ নিয়ে নাও বড় ধরনের সানি লিওনি, দেখবে তোমরা যে জানো তোমরা একটা বড় মাপের পর্ন স্টার, এগুলো আমাদের চর্চা করতে হয় কারণ এগুলো আলোচনায় আমাদের স্টুডেন্ট পলিটিক্যাল সায়েন্স এগুলো আলোচনায় আসে। তো তিনি যখন ঘোষণা করলেন যে তিনি তার যে আগের যে তার লাইফ, তার যে অ্যাক্টিভিটি সেগুলো তিনি ত্যাগ করবেন, এবং তিনি বললেন যে সেগুলোর সঙ্গে আর কোনো সম্পর্ক তার নেই, তিনি একটা হেলদি লাইফ ডিল করবেন, এখন একটা একটা সিভিলাইজ একটা বলতে পারো যে লাইফ ডিল করবেন। এখন তিনি জানো যে বলিউডে সিনেমা টিনেমা করছে। তো বারবার তিনি বলছেন যে ওই সমস্ত ভিডিওগুলো যাতে ডিলিট করে দেওয়া হয়, কিন্তু কে কার কথা শোনে? ওনার কথা কেউ শোনে না। কেন? তার কারণ বিভিন্ন এখানে লক্ষ কোটি এখানে এজেন্টস আছে এই ধরনের বা নেটওয়ার্কস আছে, তারা কিন্তু সেগুলোকে স্টোর করে রেখে দিয়েছে, তারা ডিলিট করে না। এবং এটার কোনো কমন প্ল্যাটফর্মও নেই যে তুমি একটা জায়গায় গিয়ে সেখানে ডিলিট মারবে, সব জায়গা থেকে ডিলিট হয়ে যাবে, এটা কিন্তু হবে না। তো এমন একটা জটিল জায়গায় চলে গেছে যে তোমার ইনফরমেশন আর তোমার নয়, তুমি আর তুমি নও সেখানে, তুমি এখন পাবলিক হয়ে গেছো। তো তোমাকে তোমার লাইফটা নিয়ে এখন মানুষ ছেলে খেলা করতে পারে। তো এই সমস্ত ইস্যুস গুলোকে ডিল করার জন্য আমাদের ল গুলো, আমাদের দেশের আইনগুলো কিন্তু আর সক্ষম নয়, বা আমাদের দেশ নয়, গোটা বিশ্বের আইন কানুনগুলো এক প্রকার দুর্বল হয়ে গেছে ডেমোক্রেটিক এই ধরনের এভিলস গুলোর কাছে। ডেমোক্রেটিক এগুলো এভিলসই বলা যেতে পারে, এগুলো ক্যাপিটালিস্ট এভিল বলা যেতে পারে। এই ডেমোক্রেটিক এভিলস, ক্যাপিটালিস্ট এভিলস গুলোর কাছে আমাদের ইন্ডিভিজুয়াল লাইফ এখন কিন্তু এক প্রকার তুচ্ছ হয়ে গেছে, এক প্রকার খাটো হয়ে গেছে, এগুলোর কোনো আর মূল্য নেই। তো এক প্রকার আমরা যে ইন্ডিভিজুয়ালকে শক্তিশালী করার জন্য এগুলো এসেছে, যে লিবারালিজমের হাত ধরে যেগুলো এসেছে, সেই লিবারালিজমে দেখা যাচ্ছে যে ইন্ডিভিজুয়ালকে এক প্রকার কিন্তু মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে। এই ধরনের ঘটনাগুলো উঠে এসেছে।
যাই হোক, জাজমেন্ট আসছে দেশে, কিন্তু তারপরেও সেগুলো আমরা দেখতে পাচ্ছি প্রপার ল তৈরি হচ্ছে না। ল তৈরি হলেও সেগুলোর অ্যাপ্লিকেশনস নেই, অ্যাপ্লিকেশনস হলেও সেটা হয়তো দেখা গেল কমপ্লিট অ্যাপ্লিকেশনস নেই। এই প্রবলেমস গুলো কিন্তু আমাদের বুঝতে হবে, যেই কারণে বলা হচ্ছে এটাকে ফোর্থ ওয়েভ বা ফেমিনিজম। তার কারণ আগের যত রকমের ওয়েভ এসেছে সেই ওয়েভস এর থেকে এই ওয়েভস বা এখানকার প্রবলেমস, এখানকার সলিউশনস গুলো কমপ্লিটলি ভিন্ন এবং আরো অনেক বেশি ভয়ানক, আরো অনেক বেশি কিন্তু খতরনাক। এগুলোকে কিন্তু এই পার্সপেক্টিভ থেকেই বুঝতে হবে, আগের সঙ্গে এটাকে মেলালে আর হবে না। এখানে আমরা এটাই জিনিসটা দেখতে পাবো। তো এবং ডেটা যেহেতু এখনকার দিনে ডিজিটাল ওয়েলথ হয়ে গেছে, ডিজিটাল ওয়েলথ, যার কাছে যত বেশি ডেটা তা সে হচ্ছে তত বেশি সম্পদশালী মানুষ। এবং এই ডিজিটাল ডেটাগুলোকে অ্যানালাইজ করার মতো প্রচুর বড় বড় এজেন্সি তৈরি হচ্ছে, জানো। ডেটা অ্যানালিটিক্স এর কোর্স তৈরি হচ্ছে, প্রচুর লক্ষ কোটি টাকার স্যালারি তারা দিচ্ছে। তো যাই হোক, এইরকম ভাবে তারা কি করছে, পার্সোনাল ডেটাগুলোকে অ্যানালাইজ করে সেগুলো মার্কেটে বিক্রি করে তারা লক্ষ কোটি টাকা সেখান থেকে আর্ন করছে। তো কাজেই এখানে একটা যেভাবে ব্ল্যাক মার্কেট রান করছে, যেভাবে এখানে একটা ডেমোক্রেটিক মার্কেট, একটা ক্যাপিটালিস্ট মার্কেট রান করছে, সেটাকে তো সেটার নাগাল পাওয়াটা কিন্তু ভীষণ মুশকিল। এর পার্টিকুলার কোনো নোট নেই, নোট বলা হয় এটা একটা একটা জায়গা থেকে আরেকটা জায়গায় কমিউনিকেশন যখন হয় তখন এগুলোকে নোট বলা হয় ইন্টারনেটের ভাষায়। এর একটা নোট নেই, যে নোট একটা সেন্ট্রাল নোট নেই, যে নোট থেকে তুমি হয়তো ডিলিট করবে আর সেন্ট্রালি সেটা হয়তো ডিলিট হয়ে যাবে, এটা কিন্তু নেই। ফলে কি হচ্ছে, এখন একটা কমন প্রবলেম ছুটে এসেছে যে যাদেরকে আমরা ভালনারেবল সেকশন হিসেবে দেখছি তাদের জন্য কিন্তু আরো এটা ভয়ানক, যে তারা কিন্তু আগামী দিনে আরো ভালনারেবল হয়ে যাবে। আরো তাদের কিন্তু রাইটস কিন্তু এখানে কিন্তু অবমাননা হবে, তাদের আরো কিন্তু এখানে স্বাধীনতা কিন্তু তুচ্ছ হয়ে যাবে। এগুলো কিন্তু আমাদেরকে ভাবতে হবে বাধ্য হয়ে। এই বিষয়গুলোই এখানে কিন্তু আলোচনায় বারে বারে উঠে এসেছে। বোঝা গেল? এটা হচ্ছে আমাদের ফোর্থ ওয়েভ। অনেকে এটার মধ্যে ফিফথ ওয়েভও দেখেছে, আমি সেই আলোচনায় নিয়ে যাচ্ছি না, কারণ ওটা এখনো আমাদের এস্টাবলিশড নয়। এগুলো বিশেষ কিছু পার্থক্য তোমরা পাবে না ফোর্থ ওয়েভ থেকে ফিফথ ওয়েভের মধ্যে। তো এটা তোমরা এখানে পাবে। যাই হোক, এগুলো তোমরা পাবে। আমি তোমাদের ইন্ডিয়ান পার্সপেক্টিভটা পড়ার জন্য একটা ওআরএফ এর আর্টিকেল দেবো, ভালো করে পড়বে আর্টিকেলটা। ইন্ডিয়ান পার্সপেক্টিভটাও সুন্দর করে বুঝতে পারবে। তার কারণ যারা আগামী দিনে রিসার্চ করবে ফেমিনিজম নিয়ে, এই সমস্ত টপিক গুলো নিয়ে, তারা তাদের জন্য ওই আর্টিকেলস গুলো, এই ধরনের পড়াশোনাগুলো খুব দরকারও পড়বে। যাই হোক, তখন দেখে নিও। ঠিক আছে, অনেকটা লম্বা হয়ে গেল ক্লাসটা আজকে। এতটা লম্বা হয় না, 10টা বাজে, এতটা কোনোদিনও হয়নি। 7:30টায় শুরু করেছিলাম না, 2.5 ঘন্টা হয়ে গেছে আজকে। এতটা লম্বা কখনো হয় না, আজকে হয়ে গেছে। তো যাই হোক, অনেকে বেরিয়ে গেছে এই কারণে। আর লম্বা করছি না, আজকে এতটুকুই থাকলো। ওয়েবগুলো আমরা পড়ে নিলাম, আমি কমপ্লিট এটা পিডিএফটা তোমাদের দিয়ে দেবো, যা লিখে নিয়েছো ওগুলো এনাফ। পিওয়াইকিউ গুলো যখন পড়বে তখনও সেখানেও পেয়ে যাবে। পিওয়াইকিউ গুলো ওয়েবসাইটে আছে, দেখে নিও। অসুবিধা হলে আমাকে ইনস্ট্যান্ট জানিও, ওই অফিসের নাম্বারে জানিও, তোমাদের ওখান থেকে ওটা কারেক্ট করে দেবে যদি কোনো ভুলভ্রান্তি থাকে, কোথাও যদি কোনো অসুবিধা হয়। বাকি নিজের মতো করে প্র্যাকটিস করো। আর আরো কিছু কিছু কোয়েশ্চেন্স অলরেডি ফেমিনিজমের আসবে, যখন দেবো তখন তোমরা এগুলো একবারে এগুলো পিওয়াইকিউটা আমার অ্যানালিসিস হবে, তখন দেখবে সমস্ত প্রবলেম তোমাদের সলভ হয়ে যাবে। ঠিক আছে, তো এই গেল আজকের ওয়েবের ক্লাস ফেমিনিজমের। আগামীকাল আমাদের থিওরির ক্লাসগুলো হবে, যে লিবারাল থিওরি ফেমিনিজম নিয়ে কি বলে, সোশ্যালিস্ট থিওরি কি বলে, র্যাডিক্যাল থিওরি কি বলে, কোন থিওরি কি বলে, তাদের আর্গুমেন্ট গুলো কি, মহিলাদের লাভ হচ্ছে নাকি ক্ষতি হচ্ছে, কিভাবে তারা এগুলোকে অ্যানালাইজ করার চেষ্টা করে, সেই জায়গাগুলোকে বোঝার চেষ্টা করব। অলরেডি দুটো থিওরি আমার ফেসবুকে রয়েছে, তোমরা দেখে নিতে পারো, বুঝতে সুবিধা হবে। এবং খুব সুন্দর করেই বুঝিয়েছি, এই এন্ড্রু হেউডের বইটারই সেখানে ট্রান্সলেশন করা হয়েছে, খুব অল্প সময়ের একটা লেকচার। লিবারাল ফেমিনিজম এবং সোশ্যালিস্ট ফেমিনিজমের উপর অলরেডি আছে গ্রুপে, লিস্টে ক্লাস লেকচার আছে, দেখে নাও। খুব সুন্দর করে বলেছি, সেখানে পার্থক্যগুলো বলার চেষ্টা করেছি। যদিও না দেখলেও অসুবিধা নেই, আগামীকালকের ক্লাসে এগুলো আমাদের চর্চা হবে। এই গেল আজকের ক্লাস। যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে, জিজ্ঞাসা থাকে, সাজেশন থাকে, কোয়ারিজ থাকে, করতে পারো।